প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের আমার নোটের পৃষ্ঠা 129 থেকে 129 পৃষ্ঠায়। আজকে আলোচনার বিষয় হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ টপিক 3, অর্থাৎ প্রমাণের দায়। আশা করি সবকিছু ঠিক আছে। একজনকে ডেকে নিই লাইনে, যে সবকিছু ঠিক আছে কিনা। রাজ্জাক ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা। স্যার, আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক আছে ওয়ালাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, ধন্যবাদ। তো বার্ডেন অফ প্রুফ, এর আগে আমরা একটা ল্যাটিন ল্যাটিন টার্ম দেখেছিলাম বার্ডেন অফ প্রুফের। সেটা হচ্ছে অনাস প্রবান্ডি। এমসিকিউ পরীক্ষায় দিয়েছিলাম আমি, অনাস প্রবান্ডি। আপনারা লিখে নিতে পারেন। অনার্স প্রবান্ডি মানে বার্ডেন অফ প্রুফ, ল্যাটিনে অনার্স প্রবান্ডি। এখানে আমরা তিনটা প্রশ্ন পড়ব। প্রথমটা হচ্ছে প্লিয়া অফ এলিবি কি। দ্বিতীয় হচ্ছে স্ত্রী হত্যা মামলাতে এলিবি প্রমাণের দায়িত্ব ব্যাখ্যা করুন, এবং একটা প্রবলেমেটিক কোশ্চেন। প্রথমে দেখেন প্রশ্ন কি আসছে, প্লিয়া অফ এলিবি। আপনাদেরকে খুবই স্পষ্টভাবে সতর্ক করছি, যদি প্রশ্নে এই যে ছোট ধরনের টিকার টাইপের প্রশ্ন দিয়েছি, প্লিয়া অফ এলিবি আমি দিয়েছি কি ইংরেজিতে, আপনাকে প্রথমে উপরে ইংরেজিতেই লিখতে হবে। দেখেন আমি উপরে ইংরেজিতে লিখেছি, প্লিয়া অফ এলিবি লিখছি, আমি লিখি নাই যে অন্যত্র থাকার অজুহাত। এ কথা কিন্তু এখানে লিখিনি। তো গত এমসি গত রিটেন টেস্টে, ক্লাস টেস্ট 5-এ অনেকে এরকম করেছেন, আমি দিয়েছি হচ্ছে লিগ্যাল ডিজেবিলিটি, লিখতে দিয়েছি লিগ্যাল ডিজেবিলিটি, আপনি লিগ্যাল ডিজেবিলিটি লেখেন, তারপরে শুরু করেন। আপনারা লিগ্যাল ডিজেবিলিটির বাংলা যেটা আইনত বা আইনগত অক্ষমতা সেটা লিখেছেন, মানে লিগ্যাল ডিজেবিলিটি আপনার লিখার মধ্যে এক জায়গাতেও নেই। তাহলে কি করে হবে? আমি দিচ্ছি ইংলিশে, আপনারা লিখছেন বাংলায়। টার্ম ইংলিশে দিচ্ছি, আপনি সেটাকে ব্যবহার করতে হবে তো আপনার লিখায়। তাহলে এলিবি অর্থ অন্যত থাকার অজুহাত। কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থন পূর্বক ঘটনার সময় অন্যত্র ছিল মর্মে দাবি উত্থাপন করলে, তবে তা উক্ত অভিযুক্ত ব্যক্তির জন্য পিলা অফ এলিবি হিসাবে গণ্য হবে। পিল অফ এলিবি এর মাধ্যমে একজন আসামি তার নির্দোষ হবার যুক্তি উপস্থাপনের চেষ্টা করে। পিল অফ এলিবি মূলত যেখানে ঘটনাটা হয়েছে, যেই সময়, তারিখ এবং স্থানে, তিনটা বিষয় মাথায় রাখেন। এক নম্বর হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ঘটনা স্থল বা ঘটনা ঘটার স্থল। দুই নম্বর হচ্ছে টাইম অফ অকারেন্স, অর্থাৎ সময়, কয়টা সময় ঘটেছে। এবং তিন নম্বর হচ্ছে ডেট অফ অকারেন্স, তার মানে স্থান, তারিখ এবং সময়, এই তিনটা বিষয় যখন একটা মামলায় চলে আসছে, বিশেষ করে এইটা কিন্তু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় বেশি। তো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এক আসামি বলছে ঘটনার তারিখে, সময়ে এবং স্থানে আমি ছিলাম না, ওই তারিখে ওই সময়ে আমি অন্য জায়গায় ছিলাম, এই জেলাতেই ছিলাম না বা এই দেশেই ছিলাম না, এরকম দাবি উত্থাপন করছে। এটাই হচ্ছে প্লিয়া অফ এলিবি। এটা সাক্ষ্য আইনের 103 ও 6 ধারার বিধানে আছে। এই ধারার বিধান মতে এলিবি বা অন্যত্র থাকার অজুহাত, অজুহাত বা ওজোরও বলা যায়, প্রমাণ করতে উক্ত দাবির সমর্থনে উপযুক্ত সাক্ষ্য দাখিল করতে হবে। অর্থাৎ যে বলছে আমি অন্য জায়গায় ছিলাম, তাকে তা প্রমাণ করতে হবে। বার্ডেন অফ প্রুফে আমরা এমসিকিউ ক্লাসে দেখেছি যে একটা বেসিক জিনিস, 101 নম্বর যে ধারা সেখানে আছে, যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে।
এখন আসামি দাবি করছে যে আমি সেই জায়গায় ছিলাম না, ঘটনাস্থলে ছিলাম না, অপরাধের স্থানে ছিলাম না, বা ক্রাইম স্পটে ছিলাম না। তাহলে আসামিকেই সেটা প্রমাণ করতে হবে। সেটা 103 এবং 106-এ স্পষ্টভাবে বলা আছে। এবং তা দাখিল করে প্রমাণের দায়িত্ব মূলত দাবিকারী অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। এবার 23 সালে এমসিকিউ প্রশ্নও কিন্তু এসেছিল যে পিলা ও প্যালিবি প্রমাণের দায়িত্ব কার। উত্তর হবে আসামির। যখন কোনো মামলায় অভিযুক্ত আসামি অন্যত্র থাকার অজুহাত দাবি করে, তখন তাকেই তা প্রমাণের জন্য মৌখিক বা দালিলিক সাক্ষ্য বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। মৌখিক বলতে সে নিজে তো বললে হবে না, তার পক্ষে হয়তোবা সে বলতে পারে যে আমি অমুক একটা অমুক শহরে অমুক একটা কাজে ছিলাম, একটা অফিসে ছিলাম। তাহলে সে কি করতে পারে, ওই অফিসে যার কাছে কাজে গিয়েছিল ওই কর্মকর্তা বা কর্মচারীকে বলতে পারে তার পক্ষে সাক্ষী দিতে। এটা অবশ্যই কি সাফাই সাক্ষীর সময় দিতে হবে। সাফাই সাক্ষীর সময় আত্মপক্ষ সমর্থন করে এই সাক্ষীগুলো দেওয়া যাবে। তারপরে দালিলিক সাক্ষ্য, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেমন সেখানে যে ছিল সেখানে সে কোথাও হয়তো বা স্বাক্ষর করেছে, বা সেখানে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে, তো সেগুলো দেওয়া যেতে পারে। যেমন বাস্তবে এই ধরনের একটা মামলা আছে যে স্ত্রী হত্যা হয়েছে, কিন্তু ব্যক্তি ছিল অন্যত্র, এবং সেখানে সে রেজিস্টারে সই করেছিল। তো রেজিস্টারটা তলব করা হয়েছিল, রেজিস্টারে দেখেছে তার সই ঠিক আছে কিনা, তার সইয়ের সাথে ম্যাচ করছে, অতএব তাকে খালাস দেওয়া হয়েছে। এই হচ্ছে পিলে অফ এলইপি। তো পিলে অফ এলইপি যদি আসে, ইংলিশে আপনাকে প্রথমে লিখতে হবে, তারপরে আপনি ভিতরে, যেমন আমি এখানে আবার বলছি পিলে অফ এলইপি হিসেবে গণ্য হবে, এখানে আবার আমি পিলে অফ এলইপি চাচ্ছে পিলে অফ এলইপি হিসেবে গণ্য হবে। পিলে অফ এলইপি কাকে বলে, এটাকে পিলে অফ এলইপি বলে। আপনাকে এইভাবে ফিনিশিং করতে হবে, অর্থাৎ ইংলিশ আসলে ইংলিশ দিয়ে আপনাকে ফিনিশ করতে হবে। এক কথায় আপনার সেন্টেন্সে ইংরেজি শব্দটা ব্যবহার করতে হবে। আর বাংলাতে আসলে আপনি চাইলে বাংলার পাশাপাশি ইংলিশ ব্যবহার করতে পারেন, তখন ইংলিশটা কম্পালসারি না, তবে ইংলিশ দিলে আপনার নম্বর একটু হলেও বেশি পাবেন। আর যদি ইংলিশ আসে, ইংলিশ দিয়ে পাশাপাশি বাংলা দিতে হবে। পরের প্রশ্ন, স্ত্রী হত্যা মামলাতে এলিবি প্রমাণের দায়িত্ব ব্যাখ্যা করুন। স্ত্রী হত্যা মামলায় এলিবি প্রমাণের দায়িত্ব ব্যাখ্যা করুন। তাহলে স্ত্রী হত্যা মামলাতে এলিবি প্রমাণের দায়িত্ব, দেখেন যেটা আসলো হুবহু আমি সেটাই উপরে লিখলাম। লিখার পরে এবার আমি শুরু করছি, মানে হেডিং এ এটাই দিলাম আমি, যেটা আপনারা অনেকে ভুল করছেন। আর আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় বলি, আগামী শুক্রবারে ক্লাস টেস্টে, যেমন এখানে কত নং প্রশ্ন, এত নং প্রশ্নের উত্তর। তো আপনি এখানে 3 নং, 3 ব্র্যাকেটে ক দিলেন, তাহলে 3 ক নং প্রশ্ন উত্তর, 3 খ নং প্রশ্ন উত্তর, বা 1 ক নং প্রশ্ন উত্তর দিয়ে আপনার খাতার মাঝামাঝি লিখে আন্ডারলাইন করবেন। অনেকেই এই বাম পাশে কোনায় ছোট্ট করে 3 ক লিখে ফেলছেন, অনেকেই। এরকম করলে আমি নম্বর কেটে দেবো এরপরে। আতসী কাজ দিয়ে কিন্তু খাতা দেখতে বসে না পরীক্ষকরা, অতএব খুঁজে পেতে সমস্যা হয়। এবং আরো একটা জিনিস আমি সতর্ক করেছি, সেটা প্রতিটা লেখা শেষে 2 ইঞ্চি করে ফাঁকা রাখবেন, যেন বোঝা যায় যে হ্যাঁ এটা শেষ হলো আর একটা শুরু হলো। নাহলে খুঁজেই পাওয়া যাবে না, তখন আপনার একটা প্রশ্নের নম্বর দিতেই মিস হয়ে যাবে, মনে হবে যে এটা আরেকটা প্রশ্নের মধ্যে ঢুকে গেছে। তাহলে স্ত্রী হত্যা হয়েছে, একজন ওয়াইফ হত্যা হয়েছে। এই ওয়াইফ হত্যা মামলায় স্বামী বলছে আমি ঘটনাস্থলে ছিলাম না, তাহলে এটা প্রমাণের দায়িত্ব কার? স্ত্রী হত্যা সহ যে কোনো মামলায় এলিবি বা অন্যত্র থাকার অজুহাত প্রমাণের দায়িত্ব উক্ত মামলায় অভিযুক্ত ব্যক্তির, যিনি তা দাবি করেন। অর্থাৎ আসামি করা হলো হাজবেন্ডকে, হাজবেন্ড বলছে আমি তো ছিলাম না বাসায়। তাহলে আপনি যে ছিলাম না এটা প্রমাণ করেন আপনি। এটা তো কমন সেন্সের একটা বিষয়। সাক্ষ্য আইনের 106 ধারার বিধান মতে কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে, তখন সেই বিষয় প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির ওপরই বর্তায়। আবারও বলছি, 106-এ আছে কি, কোনো তথ্য যদি বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে, মানে ওই লোকই ঠিকভাবে জানে যে এটা সম্পর্কে সঠিক বিষয়টা কি, তখন সেই বিষয়টি তাকে প্রমাণ করতে হবে। 106 ধারায় এমসিকিউ নোটে বা বেয়ার অ্যাক্টে একটা উদাহরণ দেওয়া আছে কি,
ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করার দায়ে একজন অভিযুক্ত হয়েছে। এখন টিটি দাবি করছে যে আপনি টিকিট কাটেননি, আর যাত্রী দাবি করছে আমি টিকিট কেটেছি কিন্তু কোনোভাবে আমার মিস হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। তাহলে টিকিট যে উনি কেটেছিলেন এটা প্রমাণের দায়িত্ব কার? ওই যাত্রাকারীর, ভ্রমণকারীর। তো ওই প্যাসেঞ্জার প্রমাণ করবেন যে আমি টিকিট কেটেছিলাম। তো প্রমাণ করার জন্য তার টিকিটের যদি ছবি থাকে তার ফোনে, কিংবা তিনি যেই সিটে বসে আছেন এই সিটে উনি ছাড়া অন্য কেউ টিকিট কাটেনি, এরকম যদি কেউ দাবি না করে, তাহলে স্বভাবত ধরে নিতে হবে যে হ্যাঁ, ওই সিটে যেহেতু অন্য কেউ বসেনি, হয়তো বা এই ব্যক্তি টিকিট কেটেছিলেন, এখন মিস হয়ে গেছে। অথবা যদি অনলাইনে টিকিট কেটে থাকে, নিশ্চয় একটা পিডিএফ ভার্সন আছে টিকিটের, সেটা উনি দেখাতে পারেন। এইভাবে দেখানো যেতে পারে। তাহলে কেন? কারণ টিকিটটা উনি যে কেটেছেন এটা একমাত্র উনি জানেন এবং উনার মানে আল্লাহ তাআলাই জানেন। আমরা একটা কথা বলে, আমি জানি এবং আমার আল্লাহ জানে। তো ওই যিনি টিকিট কেটেছেন তিনিই জানেন এবং তিনার উপর আল্লাহ জানেন। তো এরকম, এখন আমাকে একজন বলবেন যে এই সেম উদাহরণ, টিকিট কেটেছে কিনা উনি যেমন জানেন, তো একজন স্ত্রী হত্যা হয়েছে, তার হাজবেন্ড বিশেষভাবে অবগতির মধ্যে থাকে, এই বিষয়টা কিভাবে ম্যাচ করে সেইটা বুঝিয়ে দিতে হবে আমাকে। শিবলি ভাই বলেন। যেহেতু স্ত্রী স্বামীর আহ, কর্তৃত্বাধীনে থাকে, তার যৌজুয়তে থাকে, এটাই আইনগত বিধান, সামাজিক বিধান। সেক্ষেত্রে যদি স্ত্রীর মৃত্যু হয়, ধরে নিতে হবে স্বামীর জ্ঞাতসারে হয়েছে, এটা ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে স্বামীকে প্রমাণ করতে হবে যে তার অজ্ঞাতসারে স্ত্রী মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা অলমোস্ট আপনি সঠিক বলেছেন। আরো সহজ করে দিই আপনার কথাটা, আরো সহজ করে দিই। সেটা হচ্ছে, আমরা জানি হাজবেন্ড ওয়াইফ মানে তারা একই রুমে একই ছাদের নিচে বসবাস করবে, একই বাসায়, তাই নয় কি? জি। তো যেহেতু একই ঘরে একই ছাদের নিচে বসবাস করছে, তো একটা রুমের ভেতরে কি চলছে, একটা রুমের ভিতরে কি চলছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তো হাজবেন্ড মারা গেলে ওয়াইফ জানে, ওয়াইফ মারা গেলে হাজবেন্ড জানে। তো এখানে সাধারণত হাজবেন্ড মারা যাওয়ার ঘটনাও ঘটে না তা না, কিন্তু আইন তো পুরাতন, তাই ওই সময় ওয়াইফ বেশি মারা যেত। যেহেতু স্ত্রী, নারী এবং শিশু বেশি ভালনারেবল, অর্থাৎ নাজুক বা নিরীহ, তাই তাদের ওপরে অত্যাচারটা বেশি হতো আগে। এই কারণেই নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, কিন্তু পুরুষ ও শিশু নির্যাতন দমন আইন এখনো তৈরি হয়নি, যদিও পুরুষ নির্যাতন হচ্ছে। তো এই কারণে এই প্রশ্নটা শুধু স্ত্রী কথাটা আছে, হাজবেন্ড কথাটা নাই। অর্থাৎ একই ছাদের নিচে একই ঘরের মধ্যে একটা প্রাইভেসি মেনটেন করে হাজবেন্ড ওয়াইফ বসবাস করছে। এখানে যদি কোনো অপরাধ হয়ে থাকে, কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা স্ত্রী হত্যা হোক বা রেপ সংগঠিত হোক, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে এই বিষয়ে হাজবেন্ড জানে। এখন হাজবেন্ড যদি বলে যে আমি জানি না, তার মানে নিশ্চয় সে ছিল না। আপনি যে ছিলেন না তাহলে সেটা আপনি প্রমাণ করেন। ব্যাপারটা এরকম, এই কারণে এই টিকিট কাটার সাথে এটা ম্যাচ করে 106 ধারাটা। তাই এখানে স্ত্রী হত্যা মামলার কথা বললে, অ্যালিবি কথাটা বললে 106 ধারাটা আসবে। সাক্ষ্য আইনের এই নীতি স্ত্রী হত্যার অনেক মামলায় ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছে, মানে ইতিপূর্বে এটা বহুল ব্যবহৃত একটা বিষয়। আমি কেসলাও দেখিয়ে দিচ্ছি। বিশেষত স্বামী স্ত্রী একত্রে বসবাসরত বাড়িতে যখন স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়, এমন মামলায় স্ত্রীর মৃত্যুর কারণ স্বামীকেই সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। যদি না স্বামী অন্যত্র থাকার দাবি করে, তার মানে যদি স্ত্রী মারা যায়, প্রথমে ধরে নিবে যে স্বামী মেরেছে, এটাই আদালত ধরে নিবে বা প্রসিকিউশন ধরে নিবে। এখন হাজবেন্ড যদি প্রমাণ করে আমি ছিলাম না, তখন হয়তো বা সন্দেহভাজন অন্য কাউকে দেখবে। কেননা এই সকল মামলায় প্রসিকিউশন পক্ষের জন্য মামলাটিতে অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ করা দুরূহ ব্যাপার হয়ে পড়ে। হাজবেন্ড ওয়াইফ একই ছাদের নিচে বসবাস করছে, ঘরের মধ্যে স্ত্রীকে হাজবেন্ড খুন করলো কিনা এইটা প্রমাণ করা কিন্তু অনেক সময় প্রসিকিউশনের জন্য টাফ হয়। এখন যদিও একটু সহজ, কারণ প্রযুক্তি চলে আসছে। তো আগে কঠিন ছিল। এখন মনে করেন যে স্ত্রী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, স্ত্রী ফেসবুক ব্যবহার করে, মেসেঞ্জার ব্যবহার করে, অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা এই ধরনের কোনো ঘটনার কারণে
মার্ডার কেস হতে পারে, মৃত্যুর ঘটনা হতে পারে, তখন তার যে ফোন, এই মেসেজিং গুলো দেখলেও অনেক সময় বোঝা যায়, মোটিভটা খুঁজে পাওয়া যায় যে কেন এই খুনটা হয়েছে, খুনের কারণটা যখন পাওয়া যায় তখন কে করেছে এটাও তখন আন্দাজ করা যায়। এবার আমরা কেস ল দিচ্ছি। এই ধরনের প্রশ্নের উত্তরে কেস ল দেওয়াটা হচ্ছে মাস্ট। কেস ল, বিশেষ করে সাক্ষ্য আইনে কেস ল দিলে বেশি নম্বর পাবেন। সাক্ষ্য আইনে কেস ল না দিলে নম্বর অনেক কমে যাবে, কারণ সাক্ষ্য আইন ডিমান্ড করে কেস ল। নুরুল ইসলাম বনাম আব্দুল মালেক, 8 BLC এডি, এডি হচ্ছে অ্যাফিলিয়েট ডিভিশন, 26 মামলায়, 26 বলতে 26 পৃষ্ঠা। আব্দুল মালেক তেজগাঁও এ অবস্থিত বাংলাদেশ সার্ভে অফিস এর একজন ফটোগ্রাফার ছিল। স্ত্রী হত্যা মামলায় তিনি এই মর্মে আলিবি দাবি করেন যে ঘটনার তারিখে সে উক্ত অফিসে 4:30 অর্থাৎ 4টা 30 মিনিট পর্যন্ত দায়িত্বরত ছিল। বিষয়টি প্রমাণ করতে তিনি উক্ত অফিসের প্রোডাকশন সেকশনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফিসারকে সাক্ষী হিসাবে হাজির করে। উক্ত সাক্ষী উক্ত দিনের হাজিরা রেজিস্টার দ্বারা উক্ত অফিসে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি প্রমাণ করেন। মহামান্য আদালত হাজিরা রেজিস্টার সহ অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে উক্ত ঘটনার দিনে অফিসে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। তার মানে ঘটনাস্থলে তিনি ছিলেন না। তার মানে হয়তোবা যিনি অফিসে ছিলেন, অফিসে থাকাকালীন তার স্ত্রী খুন হয়েছেন। অতএব তিনি যে খুন করেছেন এটা সম্ভব না বাস্তবে, কারণ একই সময়ে একই ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে না। উক্ত স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামীকে মহামান্য আপিল আদালত খালাস প্রদান করেন। এটা খুবই সুন্দর একটা কেস ল। এটা মনে রাখাও কিন্তু সহজ, যদিও একটু বড় গল্প আকারে হচ্ছে, বড় হলে নম্বরও বেশি আসবে। তো এটার থেকে পারফেক্ট আর কেস ল হয় না এই মামলার ক্ষেত্রে। এরপরে আমরা একটি প্রবলেমেটিক প্রশ্নে যাব। নবদম্পতি ক ও খ বিবাহের পর হানিমুনে কক্সবাজার বেড়াতে যায়। নবদম্পতি বলতে রিসেন্টলি যাদের বিয়ে হয়েছে তারা। 2 দিন পর স্বামী ক আত্মীয়দের সংবাদ দেয় যে তার স্ত্রী খ বিষ পান করে আত্মহত্যা করেছে, মানে হানিমুনে গিয়ে আত্মহত্যা করেছে। তদন্তকালে পুলিশ হোটেল রুমের বাথরুম হতে খ এর মরদেহ উদ্ধার করে। এখানে কি লেখা আছে? মরদেহ। এটা কিন্তু মরদেহই হবে, মরা দেহ হবে না। এটা বানান সঠিক আছে। ক পুলিশের কাছে বলে যে ঘটনার সময় সে হোটেল রুমে ছিল না। তার মানে ঘটনা ঘটেছে হোটেল রুমের ভেতরে। এমনি সবাই তো ধরবে, এটা পড়েই মনে হচ্ছে যে বিষ প্রয়োগ করে স্বামী মেরে ফেলেছে স্ত্রীকে, কারণ হোটেল রুমে তো দুইজনই ছিল, হানিমুনে গেছে, প্রাইভেসি মেনটেন করছে, নিরিবিলি সময় কাটাচ্ছে তারা। এই সময় স্ত্রী হত্যা হলে প্রথম তো সন্দেহ স্বামীকেই করা হবে। তাহলে ক এর দাবিকৃত বিষয়টি কাকে প্রমাণ করতে হবে? তাহলে ক দাবি করছে আমি হোটেল রুমে ছিলাম না, ককে প্রমাণ করতে হবে? উত্তর হবে কি, ককে প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ব্যাখ্যা করুন। তাহলে এখানে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, এখানে আপনারা লিখবেন ঘটনা, ঘটনা কি কি সেটা প্রশ্ন থেকে ধার নিয়ে 4টা লাইন লিখে দিবেন। তারপরে জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয় লিখে দিবেন। এরপর এখানে প্রাসঙ্গিক আইন, প্রাসঙ্গিক আইন হচ্ছে সাক্ষ্য আইনের দ্য লিমিটেশন অ্যাক্ট 1872 এর ধারা 106, 106 ধারার বিধান মতে কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির ওপর বর্তায়। এই লাইনটাই দরকার। কারণ বিশেষভাবে সেই জানে যে তার ঘরের মধ্যে কি হয়েছে, তার স্ত্রীকে কে বিষ দিয়েছে। আপনি মানেননি, কে মেরেছে সেটা বলেন। তাহলে প্রশ্নের তথ্য এবং 106 ধারার বিধান বিশ্লেষণ করে বলা যায় যে নবদম্পতি ক ও খ বিবাহের পর হানিমুনে কক্সবাজার বেড়াতে যায়, অর্থাৎ হোটেল রুমে তারা সাময়িকভাবে স্বামী স্ত্রী রূপে বসবাস করছিল। তাহলে তার সংসারটা হোটেল রুমে চলে গেছে, তার স্থায়ী যে বাসা বসবাসের জায়গা সেটা থেকে যেহেতু হোটেল রুমে গেছে, হোটেল রুম তো এখন সংসারের মতন সাময়িকভাবে সেখানেই তারা বসবাস করছে। 2 দিন পর স্বামী ক আত্মীয়দের সংবাদ দেয় যে
তার স্ত্রী খ বিষ পান করে আত্মহত্যা করেছে। তদন্তকালে পুলিশ হোটেল রুমের বাথরুম হতে খ এর মরদেহ উদ্ধার করে। ক পুলিশের কাছে বলে যে ঘটনার সময় সে হোটেল রুমে ছিল না। অর্থাৎ এই ক্ষেত্রে স্ত্রী হত্যার মামলায় আনীত অভিযোগে স্বামী ক আত্মপক্ষ সমর্থনে বলতে সাফাই সাক্ষীর সময় এলিবি দাবি করে। মামলা সাক্ষী প্রমাণ হয়ে গেছে, আসামিকে জিজ্ঞাসা করছে আপনি কি কোনো সাফাই সাক্ষী দিবেন, আত্মপক্ষ সমর্থনে আপনি কিছু বলবেন। তখ- তখন সে যদি বলে যে হ্যাঁ আমি বলবো, এই ঘটনায় আমি ছিলাম না হোটেল কক্ষে, বা যেই সময় দাবি করা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অনুসারে বা পোস্টমর্টম রিপোর্ট অনুসারে যে সময় দেখানো হচ্ছে আমার স্ত্রীর হত্যার বা মৃত্যুর, সেই সময় আমি ছিলাম না। এখন এটা হত্যা না আত্মহত্যা এটা প্রসিকিউশন প্রমাণ করবে, সেটা ক এর প্রমাণের বিষয় না। ক শুধু প্রমাণ করবে কতটুকু, যে ঘটনার সময় আমি হোটেল রুমে ছিলাম না। কিভাবে প্রমাণ করবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়নি। কিভাবে প্রমাণ করবে এটা জানতে চাইলে এটা অনেকটা আর্গুমেন্ট টাইপের হয়ে যাবে, এটাও আসতে পারে, কিন্তু সেটা সাক্ষ্য আইনের বিষয় না। সেটা চলে যাবে হচ্ছে, কে বলবেন কোন আইনের বিষয় সেটা। অতএব ক এর দাবিকৃত বিষয়টি ককেই মৌখিক বা দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তো সাক্ষ্য আইনে বলছে এটা ককে প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে, এইটা সাক্ষ্য আইনের বিষয় না। যদি এই প্রশ্নটাই আসে এবং বলে যে ক কিভাবে প্রমাণ করতে পারে, বা ক কে খালাস পাওয়ার জন্য বা ক কে ডিফেন্স দেওয়ার জন্য ক এর পক্ষে আইনজীবী হিসেবে এই মামলায় ক এর পক্ষে একটি যুক্তিতর্ক প্রস্তুত করুন, অনেকটা ড্রাফটিং এর মতন, মুসাবিদার মতন। তো সে যুক্তিতর্ক কোন আইনে প্রশ্নটা আসতে পারে সেটা প্রশ্ন করেছি, শিবলি ভাই বলবেন। এটা ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, এগুলোর আলোচনা হবে। আর দণ্ডবিধি না, ফৌজদারি কার্যবিধিতে হবে। কারণ কিভাবে কিভাবে মানে হাউ মানে প্রসিডিউর, প্রসিডিউর তো, এটা যেহেতু ক্রিমিনাল কেস তাহলে ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে হবে, সিআরপিসি অনুসারে। ঠিক আছে। মামলা জি। পেনাল কোডে হচ্ছে, মামলা পেনাল কোডে হচ্ছে কাকে প্রমাণ করতে হবে সেটা বলে দিচ্ছে সাক্ষ্য আইনের 106-এ, কিন্তু কিভাবে প্রমাণ করতে হবে সেটা আবার বলে দিবে সিআরপিসি। এই কানেকশন গুলো ধরতে পারতে হবে, কানেকশন গুলো যদি ধরতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো ধন্যবাদ শিবলি ভাই বারবার লাইনে এসে ফিডব্যাক দেওয়ার জন্য, আর অন্যরা শুধু ঘুমাই থাকেন। আপনাদের লাইনে আসার দরকারও নাই, কিছু বলারও দরকার নাই, শুধু শুনবেন আর পরীক্ষায় ভুল করবেন। এরপরে টপিক 4, ডক্ট্রিন অফ এস্টপেল বা প্রতিবন্ধ। এখানে 4টা প্রশ্ন পড়বো। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে ডক্ট্রিন অফ এস্টপেল এবং ডক্ট্রিন অফ ওয়েভার ব্যাখ্যা করুন। তো এখানে আমরা প্রথমে প্রতিবন্ধ বা ডক্ট্রিন অফ এস্টপেল, এখানে ইংলিশে ডক্ট্রিন অফ এস্টপেল আমি প্রশ্ন করেছি। দেখেন এখানে আমার ইংলিশ আছে, বাংলাও আছে, ইংলিশও আছে। তো আমি বাংলাটা নাও রাখতে পারতাম এখানে টপিক হেডিং এ, ইংলিশটা কিন্তু থাকবে কম্পালসারি, যেহেতু ইংলিশে প্রশ্ন হয়েছে। দৈনন্দিন জীবনে মানুষ কোনো একটি বিষয় সম্পর্কে প্রথমে একরকম দাবি করে, পরে আরেক রকম দাবি করে, মানে কথা পরিবর্তন করে, নয়তো তার দাবি অস্বীকার করে। মানে সে প্রথমে একটা দাবি করেছিল পরে আরেক দাবি করছে, কিন্তু বিষয়টি যদি আইনের অধীনে হয় এবং আদালতের বিচারাধীন হয় তাহলে তার ফলাফল হয় ভিন্ন, এবং ওই ব্যক্তি তার প্রথম বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য প্রদান করলে তা আদালত গ্রহণ করবে না। বিপরীতে বলতে আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বললে এইটা বাস্তবেও মানুষ মানবে না, কিন্তু আদালতে হলে আদালত সেটা মানবে না, সেটা স্টপেল হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির কৃত কাজ বা উচ্চারিত বক্তব্য অনুসারে অপর কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। অথবা বলা যায় যে কোনো মোকদ্দমায় কোনো পক্ষের প্রথমবার উচ্চারিত বক্তব্যের বিপরীতে পরবর্তীতে অস্বীকার করা যাবে না। একবার একটা কথা বললাম পরে সেটার অস্বীকার করার সুযোগ নেই। আমি বললাম যে আমার একটা মোবাইল ফোন আছে, এটা আমি বিক্রয় করব। আমি বিক্রয়.কমে কি করলাম, বিক্রয়.কমে এটার একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম। যেহেতু আমি বিক্রয়.কম এটার বিজ্ঞাপন দিচ্ছি, অতএব এই
মোবাইল ফোনটা নেওয়ার জন্য অনেকে আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে সে তো হয়তোবা কিছু অ্যাডভান্সও করে দিতে পারে, তারপর চলে আসতে পারে, দূর থেকে আমার বাসায় চলে আসছে ফোনটা নিতে, এরকম হয়। তখন আমি পরে অস্বীকার করছি যে আমি এটা বিক্রয় করব না। এখন চাইলে সে আমার বিরুদ্ধে মামলা করে দিতে পারে। একটা অল্প দামি হয়তো বা মোবাইল ফোনের জন্য করবে না, কিন্তু একটু দামি কোনো প্রোডাক্ট যদি এরকম হয় যে আমি বিক্রয় করতে চাই পরে আমি অস্বীকার করছি, তাহলে কিন্তু এটা স্টপেলের মধ্যে আসবে। এই বিষয়টি আদালতে সাক্ষ্য প্রমাণাদিতে ডক্ট্রিন অফ স্টপেল নামে পরিচিত। স্টপেল শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, যার অর্থ টু স্টপ, অর্থাৎ বন্ধ করা, প্রতিরোধ করা, বাধা দেওয়া। অর্থাৎ প্রথমে এক কথা বলেছি, পরে অন্য কথা বলতে বাধা দেওয়া, বিপরীত কথা বলতে বাধা দেওয়া, অস্বীকার করতে দেওয়া যাবে না, বাধা দিবে আইনে। ডক্ট্রিন অফ স্টপেল, ডক্ট্রিন শব্দের অর্থ কিন্তু নীতি, প্রিন্সিপাল। তো ডক্ট্রিন অফ স্টপেল নীতিকে বাংলায় প্রতিবন্ধকতার নীতি হিসেবে অভিহিত করা যায়। অনেকে একে প্রতিবন্ধ নীতি হিসেবে আখ্যায়িত করেন। আখ্যায়িত বলতে নাম দেওয়া। প্রতিবন্ধ নীতি সাক্ষ্য আইন 1872 ইংলিশে দিবেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 115, 116 ও 117 ধারায় বর্ণিত আছে। তাহলে এর আগে আমি প্রথমে যেটা দিলাম এটা সূচনা মূলক বক্তব্য, এবার আইনে আসছি। তবে প্রতিবন্ধ নীতির সংজ্ঞা দেওয়া আছে 115 ধারায়। অত্র ধারার বিধান মতে যখন কোনো ব্যক্তি তার উচ্চারণ, ঘোষণা, কাজ বা কার্যবিরতির দ্বারা, কাজ আছে কার্যবিরতি আছে, এক এবং ওমিশন দুইটাই আছে, স্বেচ্ছাকৃতভাবে অপর কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করতে দেয় এবং সেই ব্যক্তিকে সেই বিশ্বাস অনুসারে কাজ করতে দেয়, তখন ওই দুই পক্ষের মধ্যে প্রথমোক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। আমি একটা জমি বিক্রয় করতে চাইলাম, পরে আমি সেই জমিটা বিক্রয় করার পর দাবি করছি এটা তো আমার ছিল না, আমার বাবার জমি, এখন আমার বাবার জমি, এটা বিক্রয় করবো না, বা আমার বাবা এটা বিক্রয় করতে দিচ্ছে না, তুমি টাকা ফেরত নাও। এখন যিনি কিনেছেন তিনি তো টাকা দিয়েছেন কোনোভাবে ম্যানেজ করে ক্ষতিগ্রস্ত হয়ে, তিনি দাবি করতে পারেন এটা বিক্রয় করতেই হবে। তো যদি দেখা যায় পরবর্তীতে আহ, যখন ওই ব্যক্তির বাবা মারা যায় তখন তো উত্তরাধিকার সূত্রে ওই ব্যক্তি সম্পত্তির মালিক হবে, তখন সেটা চুক্তি প্রবল করতে পারবে, তখন স্টপেল নীতি এসে হেল্প করবে বাদীকে। এই ধারার অন্যতম উদ্দেশ্য হলো ছল চাতুরি এবং তঞ্চকতাপূর্ণ আচরণ প্রতিরোধ করা, কাউকে যেন প্রতারণা করতে না পারে সেই। আমরা প্রতারণা দেখেছি ক্রিমিনাল মামলায়, প্রতারণা সেটা তো অপরাধ, কিন্তু এই প্রতারণা করে যদি কোনো জমি সংক্রান্ত কোনো বিষয় আসে সিভিল মামলাতেও প্রতারণার স্টপেলের মাধ্যমে কিন্তু কি নেওয়া যাবে, সুযোগ সুবিধা নেওয়া যাবে। তো যখন আমরা প্রতারণা দেখি সহজ চিন্তা করি পেনাল কোর্টে মামলা করে দেব, কিন্তু সিভিল কোর্টেও মামলা করা যাবে। যদি যদি বাদীর উদ্দেশ্য হয় যে আমি আসামিকে জেল খাটাবো, কারাদণ্ড মানে তাকে জেলে পচে মরতে হবে, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ক্রিমিনাল মামলা করতে হবে। আর যদি মনে করে যেই জমি নিয়ে ঝামেলা সে জমিটাই আমার দরকার, তাহলে সিভিল মামলা করতে হবে। তবে সিভিল মামলা বোথ মামলাও করা যাবে, সেক্ষেত্রে রেস জুডিকাটা বা ডাবল জিওপার্ডি রুল মানে কাজ করবে না। অর্থাৎ একই বিষয়ে সিভিল ক্রিমিনাল উভয় মামলা চলবে পাশাপাশি, নো প্রবলেম। তবে জমি দেওয়ার বিষয়ে ক্রিমিনাল মামলার কোনো কি নাই, এখতিয়ার নাই। জমি বিষয়ে সিভিল মামলায় সিদ্ধান্ত দিবে জমি পাবে কি না। তবে প্রতারণা থাকলে সাজা দেওয়ার ক্ষমতা আছে ক্রিমিনাল কোর্টের। তাহলে আচরণ, তঞ্চকতা বা প্রতারণামূলক আচরণ প্রতিরোধ করা এবং ক্ষতিগ্রস্ত কিংবা সংক্ষুব্ধ পক্ষকে তার আইনগত অধিকার রক্ষায় সাহায্য করা। এখানে আইনগত অধিকার, আইনগত অধিকার কোন ধরনের মামলার বিষয়? সিভিল নেচারের মামলার বিষয়, অর্থাৎ দেওয়ানি মামলায় অধিকার বলবৎ করা যায়, আর অন্যায় হলে সেইটার শাস্তি দেওয়া যায় ক্রিমিনাল মামলায়। একটু আগেই আমি যেটা একটু টাচ দিলাম। এই হলো এস্টপেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। এস্টপেলের কিন্তু সংজ্ঞা গেল, এস্টপেলের সংজ্ঞা গেল, কিন্তু এখানে চাইছে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে উদাহরণ সহ এস্টপেল এবং ডক্ট্রিন অফ ওয়েভার ব্যাখ্যা করুন। তাহলে আমি ব্যাখ্যা করতে হবে, উদাহরণ দিতে হবে, আবার আইনে কি আছে সেটাও দিতে হবে। তাহলে আমি প্রথমে সূচনা দিলাম, আইনে কি আছে সেটা দিলাম, এবার আমি কি দিব? উদাহরণ দিব। নিম্নে একটি উদাহরণের মাধ্যমে
প্রতিবন্ধকতা নীতি ব্যাখ্যা করা হলো। তাহলে উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি। জনক আসিফ একজন ব্যক্তি নূরকে বিশ্বাস করায় যে সে একখণ্ড জমির মালিক। এখানে ক খ ব্যবহার করতে পারেন বা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ব্যবহার করতে পারেন ইংরেজির। আসিফ ওই সম্পত্তি পেয়েছে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে, যদিও তার বাবার সম্পত্তি তখনও ভাগ বাটোয়ারা হয়নি এবং জমির পৃথক দাগও হয়নি। তার মানে বাবা মারা গেছে, দুই তিন ভাই আছে, মনে করেন তিন ভাই আছে আসিফ, দুই বোন তিন ভাই, পাঁচজন আছে এরা, মাও থাকতে পারে। তো তাদের মধ্যে কে কোন সম্পত্তি নিবে কাগজে কলমে ভাগ বাটোয়ারা হয়নি, মৌখিকভাবে হয়তো বা আসিফ একটা সম্পত্তি ভোগ দখল করছে, তার অন্যান্য ভাই বোনেরা অন্য জায়গায় করছে, তার মা হয়তো বা এক জায়গায় করছে। এখন আসিফ সেটা নূরকে বিক্রি করতে চাচ্ছে, যেটা ভাগ বাটোয়ারা হয়নি। ভাগ বাটোয়ারা মানে পৃথক পৃথক সাহাম বা পৃথক পৃথক ভাবে আলাদা করা হয়নি, কে কোন দাগে সম্পত্তি পাবে, এটাকে বলে পৃথক সাহাম বা ভাগ বাটোয়ারা। কিন্তু মৌখিকভাবে সবাই এক এক জায়গায় ভোগ দখল করছে। তাহলে নূর সরল বিশ্বাসে জমিটি কিনে নেয় আসিফের কাছ থেকে। তাহলে আসিফ তার বাবার থেকে প্রাপ্ত, বাবা মারা গেছে, সে তো একটা না একটা জমি পাবেই, হয়তো বা আসিফের ভাগে 2 বিঘা সম্পত্তি আসবে, তার মধ্যে সে 10 কাঠা বিক্রয় করে দিল আসিফ। এখন নূর চিন্তা করলো বাবার সম্পত্তি আসিফ তো পাবেই। এখন এই কিনাতে পরে আসিফের বাবার জমি বন্টিত হয় এবং আসিফ ওই জমিটি পায় এবং বন্টন হলো, এবং যেটা বিক্রয় করেছে নূরের কাছে সেটাই সে আসিফ পেল। এখন আসিফ দাবি করে যে নূরের কাছে ওই সম্পত্তিটি বিক্রি অবৈধ, কেননা আসিফ তখন জমির মালিকই হয়নি। জমির মালিক হয়েছে পরে, মনে করেন 2000 সালে জমি বিক্রয় করলো এবং 2024 সালে এসে ভাগ বাটোয়ারা হলো, অর্থাৎ নিজের নামে খারিজ করলো। ওই মনে করেন যে 105 নম্বর দাগে আসিফ জমিটা পেল 2024 সালে, কিন্তু আগেই সে 2020 সালে 4 বছর আগে বিক্রয় করে দিয়েছে। এখন আসিফ ওইটাই পেয়েছে, এখন বলছে ওই সময় তো আমি জমির মালিক ছিলাম না, তো আমি জমি বিক্রয় করব না, আমার জমি আমাকে ফেরত দাও। আসিফ যদি বাদী হয়ে মামলা করে সেই জমিটা ফেরত নেওয়ার জন্য নূরের কাছ থেকে, আসিফ মামলায় জিতবে না, ইস্টপেল নীতি আসিফকে বাধা দিবে। আদালত তার প্রথম জবানকেই গ্রহণ করবেন, অর্থাৎ প্রথমে যে বলেছিল এটা আমি পাবো, আমার ভাগ বাটোয়ারা হওয়ার পরে ভাই বোনরা এটা আমাকেই দিবে, অতএব আপনি নেন। নূরকে এইভাবে কি করে নিয়েছে, কনভিন্স করে নিয়েছে। নূর তার কথায় বিশ্বাস করে কিনে নিয়েছে। এখন নূরেরই থাকবে সম্পত্তি। এখন মামলা নূর করুক আর আসিফ করুক, আসিফ এই মামলায় জিতবে না এবং পরবর্তীতে অস্বীকার কে খারিজ করবেন, এটি প্রতিবন্ধ নীতি। তো এখানে যদি নূর সম্পত্তি 2020 সালে কিনে, তাহলে নিশ্চয় 2020 সালে দখল করে নিবে নূর। দখল করে নিলে পরে যদি আবার আসিফ মামলা করে সেটা ফেরত নেওয়ার চেষ্টা করে, অথবা আসিফ মারা গেল, আসিফের ছেলে আসলো, আসিফের ছেলে যদি মামলা করে যেই সময় আমার বাবা বিক্রি করেছিল ওই সময় তো আমার বাবার নামে খারিজই হয়নি, 4 বছর পরে খারিজ হয়েছে, অতএব আমার বাবার সম্পত্তি আমাদের এখন ফেরত দাও, প্রয়োজনে আমরা ক্ষতিপূরণ স্বরূপ টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আদালত এই মামলা খারিজ করে দিবে, ডিক্রি পাবে না, এস্টপেল নীতি বাধা দিবে, কারণ সে বিক্রয় করেছে। কারণ জমি দলিলে স্পষ্টভাবে লেখা আছে যে এটা আমার বাবার সম্পত্তি, ভাগ বাটোয়ারার মাধ্যমে আমরা এটা আমি পাবো বা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সাক্ষ্য আইনের 115 ধারা বিশ্লেষণ করলে নিম্নলিখিত প্রতিবন্ধকতা নীতির আমরা পড়ছি। স্টপেল স্টপেল সাক্ষ্য আইনের 115 ধারা বিশ্লেষণ করলে নিম্নলিখিত প্রতিবন্ধকতা নীতির উপাদানগুলি পাওয়া যায়। দেখেন এটা কিন্তু বড় প্রশ্ন, 10 নম্বরের জন্য আসতে পারে, তাই বড় আকারেই এটা মুখস্থ করতে হবে আপনাদের। তো 4টা উপাদান আছে। যে ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধ নীতি প্রয়োগ করা হবে তার দ্বারা কৃত তার কোনো ঘোষণা, কাজ বা কার্যবিরতি থাকতে হবে। উক্ত ব্যক্তি কাজটি ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় করবেন, অর্থাৎ অপরপক্ষকে তার ঘোষণা, কাজ বা কার্যবিরতির দ্বারা স্বেচ্ছায় প্ররোচিত করবেন। যার নিকট উক্তরূপ ঘোষণা কিংবা কথা উচ্চারিত হয়েছিল তিনি সেই কাজ সংগঠিত করবেন বা কার্য সংগঠন হতে বিরত থাকবেন। অর্থাৎ যার কথা শুনে
আরেকজন কাজ করছিলেন বা যিনি শুনেছিলেন, তো তার কথার মাধ্যমেই কিন্তু আরেকজন কাজগুলো করবেন। তিনি প্রতিবন্ধ নীতি বাস্তবায়ন চাইবেন, তার নিকট উক্ত ঘোষণা, কার্য বা কার্যবিরতির কথা আইন ব্যতীত অন্য কোনো বিষয় অর্থাৎ বস্তুগত বা ঘটনাগত বিষয় হবে। তাহলে স্টপেল নীতি হচ্ছে কোনো বস্তুগত অথবা কোনো ঘটনাগত বিষয় হতে পারে। একটা ঘটনার বিপরীতে স্টপেল চাওয়া যাইতে পারে, অথবা বস্তুগত অর্থাৎ কোনো বিষয়, সম্পত্তি হতে পারে, স্থাবর বা অস্থাবর সম্পত্তির কথা হতে পারে। বস্তুগত বলতে স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে বোঝানো হচ্ছে। আর কোনো ঘটনা বলতে একটা ঘটনা দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তার মানে এখানে স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিষয় না, আমার ক্ষতি হয়েছে। অর্থাৎ এখানে ডিফামেশনের বিষয়টা হতে পারে যে তার এই কাজের দ্বারা আমি একটা কাজ করে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এটার জন্য ক্ষতিপূরণ চাইতে পারে। কোন সত্যের উপর ভিত্তি করে প্রতিবন্ধ নীতি দাবি ও কার্যকর করা যাবে সে সম্পর্কে গায়সী বনাম ধান শুক্লাল মামলায় ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন যে, কেস ল পড়ছি প্রতিবন্ধ নীতি সম্পর্কে, প্রতিবন্ধ প্রয়োগের জন্য প্রথমে সত্য বলে অন্যের মনে বিশ্বাস জন্মাতে হবে, অতঃপর শেষোক্ত ব্যক্তি ওই বিশ্বাসের বশবর্তী হয়ে কাজ করবে। তো প্রথমোক্ত বলতে প্রথম যিনি কথা বললেন এবং তার কথায় অন্য একজন ব্যক্তি কাজ করলেন, অন্য একটু ব্যক্তি, দ্বিতীয় যে ব্যক্তি সেটাকে শেষোক্ত ব্যক্তি বলা হচ্ছে। প্রথম ব্যক্তির কথিত মতে শেষোক্ত ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি কোনো কাজ না করলে প্রতিবন্ধকতার নীতি প্রযোজ্য হবে না। 115 ধারায় বর্ণিত প্রতিবন্ধ নীতি স্পষ্ট করতে গিয়ে লাহোর হাইকোর্ট রমাতন বনাম মোহাম্মদ মামলায় বলেন যে, এই ধারার নীতি তখনই প্রযোজ্য যখন কোনো ব্যক্তি তার কাজ বা কার্যবিরতি বা ঘোষণার দ্বারা অপরকে প্রতারিত করবে এবং অপর ব্যক্তি তাতে আস্থা স্থাপন করে কাজ করে থাকেন। দুইটা কেসলা হলো, তৃতীয় করাচি পৌরসভা বনাম মুসা আদম মামলায় করাচি হাইকোর্ট বলেন যে, কে বলতে পারে করাচি হাইকোর্ট কোন দেশের? শিবলি ভাই বলেন। পাকিস্তানে। পাকিস্তানের। অনেকে মনে করতে পারে যে করাচি ইন্ডিয়ার, তো করাচি হচ্ছে পাকিস্তানের। ধন্যবাদ ভাই। তো স্বীকৃত বাধা বা নীতি তখনই প্রযোজ্য যখন কোনো ব্যক্তির প্রতিশ্রুতির দ্বারা অপরকে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করবে। হ্যাঁ, সেটা আসছি ভাই। পাপ্পু ভাই সবসময় ছোট জিনিস, মানে বড় হয়ে গেলে পাপ্পু ভাইয়ের জন্য কি হয়ে যায়, চাপ হয়ে যায়। তো চারটা কেসলা পড়েছে, আমি বলবো যে হ্যাঁ এর মধ্যে দুইটা দিবেন বা একটা দিবেন, আপনার সময় এবং মনে রাখা সাপেক্ষে আপনি দিবেন। 53 ডিএলআর 522 মামলায় বলা হয়েছে যে, যে ক্ষেত্রে কোনো পক্ষ তার কার্য বা কথা দ্বারা অন্য পক্ষের নিকট সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রদান করে, সেক্ষেত্রে উক্ত প্রতিশ্রুতিকারী তার প্রতিশ্রুতি হতে পরবর্তীতে নিজেকে সরিয়ে নিতে অধিকারী হবে না। তাহলে এখানে চারটা কেস ল কেন দিয়েছি আমি? চারটাই কি লাগবে? হ্যাঁ, চারটা লাগবে না। চারটা দিয়েছি, যেটা আপনার মনে থাকে সেটা লিখবেন। অন্তত একটা লিখবেন, দুইটা লিখলে ভালো। দুইটার বেশি লেখার দরকার নেই, অ্যাটলিস্ট দুইটা লিখবেন। আর বেশি দেওয়ার কারণ যেটা আপনার মনে রাখতে সুবিধা হবে সেটা আপনি লিখবেন। একাধিক দিয়েছি, চারটার মধ্যে যদি আপনার দুইটা মনে রাখতে পারেন তো ভালো, যেটা সহজ মনে করবেন সেটা পড়বেন, যেটা সহজ মনে করবেন না সেটা রাখবেন না মনে। এই গেল স্টপেল। ওয়েভার বা দাবি ত্যাগ নীতি। ওয়েভার বলতে দাবি ত্যাগ বা দাবি পরিত্যাগ নীতি, ডক্ট্রিন অফ ওয়েভার। ওয়েভারের ধারণাটি চুক্তি আইন থেকে এসেছে। চুক্তি আইন ওয়েভারের কথা বলা হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে টিউশন ফি এর একটা ওয়েভার দেয়, 5%, 10%, 12%, তারপর 15%, 20%, 25%, 50%, অনেক সময় 100% ওয়েভার দিয়ে দেয়, যেটাকে স্কলারশিপ বলা হয়। ওয়েভার বলতে দাবি ত্যাগ, মানে আপনার থেকে টিউশন ফি নেওয়া হবে না।
ওয়েভার বলতে দাবি পরিত্যাগকে বোঝায়। কোনো ব্যক্তি স্বেচ্ছায় বা জ্ঞাতসারে, স্বেচ্ছায় বলতে জেনে শুনে, ইচ্ছাকৃতভাবে, আর জ্ঞাতসারে মানে জেনে, কিছু আমি জানি, স্বেচ্ছায় বলতে জানার পরেও ইচ্ছাকৃতভাবে কোনো বৈধ অধিকার উপেক্ষা করলে বা বর্জন করলে, মৌখিক বা লিখিত বা অব্যক্ত রূপে দাবি পরিত্যাগ করলে, বা কোনো সুযোগ সুবিধা ভোগ করবে না মর্মে ঘোষণা দিলে উক্ত অধিকার পুনরায় দাবি করতে গেলে বাধাগ্রস্ত হবে। এটিই ওয়েভার নীতির মূল বক্তব্য। ওয়েভার নীতির আবশ্যকীয় উপাদান সমূহ: ন্যূনতম দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ বলবে এইটা আমার জিনিস, তোমাকে দিয়ে দিলাম, অনেকটা গিফটের মতন। দাবি ত্যাগ করা, যে এটার আজ থেকে আমার মালিক না, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তো একবার দিয়ে দিয়ে সেটা আর ফেরত নেওয়া যায় না। এটা হচ্ছে ওয়েভারের মূল বক্তব্য। তাহলে স্টপেলের মধ্যে একটা কথা বলে আরেকজনকে প্রভাবিত করা, আর এখানে একটা জিনিসের মালিকানার দাবি ত্যাগ করে দেওয়া, এবং এই মালিকানা যে পাচ্ছে তার কাছ থেকে আর ফেরত নেওয়া যাবে না। অর্থাৎ একবার ত্যাগ করলে সেটার পুনরায় দাবি করা যাবে না। এক পক্ষ দাবি ত্যাগ করবে, অন্য পক্ষ তা গ্রহণ করবে। দাবি ত্যাগ স্বেচ্ছায় ও সুনির্দিষ্ট উদ্দেশ্য হতে হবে। সুনির্দিষ্ট উদ্দেশ্য বা আমি কোনটা দাবি ত্যাগ করছি সেইটাই উল্লেখ করতে হবে। যদি জমির কথা হয় তাহলে নিশ্চয়ই জমির খতিয়ান এবং দাগ নাম্বার উল্লেখ করতে হবে। ওয়েভার নীরব আচরণ বা অব্যক্ত রূপেও উদ্ভূত হতে পারে। নীরব আচরণ এবং অব্যক্ত রূপে, অর্থাৎ আপনি দাবি ত্যাগ করছেন কিন্তু মুখে কিছু বললেন না, অব্যক্ত করলেন। অব্যক্ত মানে কিছু না বলা। একজন বলেন যে কিভাবে একটা দাবি নীরব বা অব্যক্ত রূপে করা যায়, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। কে বলবেন? আব্দুল মাজিদ ভাই, আসেন। আপনারা ফার্স্ট হচ্ছেন, একটু ভালো বুঝছেন, পড়াশোনা করছেন। আব্দুল মাজিদ ভাই বলেন। দিলরুবা আপু বলেন। পলি আপু বলেন। আচ্ছা, পলি আপু বলেন। জি স্যার। হ্যাঁ, আদাব। হ্যাঁ, আদাব। ভালো আছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ স্যার, ভালো আছি। আচ্ছা আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো আপনার আছি। প্রশ্নটা ছিল যে কিভাবে, কাইন্ডলি যদি আর একবার চার ন- বলেন। হ্যাঁ, 4 নম্বর যে পয়েন্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওয়েভার নীরব আচরণ বা ব্যক্ত রূপেও উদ্ভূত হতে পারে, কিভাবে ব্যাখ্যা করেন। মনে করেন আমি এই লাইনটাই হ্যাঁ। তুলে দিলাম, এই লাইনটা তুলে দিয়ে আচ্ছা। বললাম ব্যাখ্যা করুন। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে পারবো। এটা এরকম হতে পারে, আমার যতটা বুঝতে পারছি। ধরেন, হুম, অনেক ভাই বোন একসাথে থাকলে সবার নামে তো সম্পত্তি থাকে। দেখা গেল হুম, বড় ভাই দেশের বাইরে আছে, তো তার সম্পত্তিটা আর এক ভাই দেখাশোনা করছে করছে। সেই সম্পত্তির যে লভ্যাংশ সেটা সে নিজের কাজে ব্যবহার করছে। ওই ভাই কিছু চাচ্ছেও না, খোঁজও নিচ্ছে না। তাহলে এটা অব্যক্তভাবে নিজের দাবিটা পরিত্যাগ হয়ে গেল, যে আমি ওই জমি থেকে কোনো লাভ নিচ্ছি না। জমির ফসল বা আবার আদার্স, এটা বাড়ি ঘরের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, গুড। এরকম আবার কিছু। আবার এরকম হতে পারে কিনা যে সুখাধিকার যেটা হয়, সুখাধিকার, হ্যাঁ, হ্যাঁ। আমার জমির উপর হতে দিয়ে পারে। একজন আমার জমির উপর হ্যাঁ, দিয়ে একজন চলাচল করছে, আমি কিছু বললাম না দেখে, মানে আমি কিছু হ্যাঁ, মুখে হ্যাঁ। বাধা দিইনি কখনো, তার মানে আমি জি। মনে মনে সেটা মানুষকে দিয়ে দিয়েছি। মানে আমি ভালো হ্যাঁ। মানুষ, মহৎ মানুষ, আমি মানুষকে ব্যবহার করতে দিলাম, জনস্বার্থে ত্যাগ হুম, করেছি। হুম। এটাও জি, কিন্তু জি। একটা ওয়েভারের মধ্যে পড়ছে। একটা দারুণ হ্যাঁ, কানেকশন আছে না ইজমেন্টের জি, সাথে? জি, জি, সুখাধিকারটা অবশ্যই ওয়েভার। জি। হ্যাঁ, তো এখানে ওয়েভার যদি সুখাধিকার দিয়ে দেওয়া হয় এবং কখনো সেটা দাবি করা হয় তাহলে কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। তার মানে এখানে একটা দারুণ কানেকশন আছে। আবার যদি এরকম হয়, মনে করেন আমার একটা মোবাইল ফোন বারবার হাতের কাছে আছে, এই উদাহরণটাই দিচ্ছি। যে মোবাইল ফোনটা হুম, আমার এক আত্মীয় বলছে যে মোবাইল ফোনটা ভালো লাগছে, নিব নাকি, বলে সে নিল। আমি দেখলাম, কিছু বললাম না, আমার চোখের সামনেই নিল। এরকম অনেক আত্মীয় স্বজন আসে, আপনার বাসাতেও বেড়াতে আসতে পারে। ছোট একটা জিনিস পছন্দ হয়েছে আপনার ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ডের কোনো বাচ্চা, একটা হয়তো বা টয় জি। হতে পারে। তো হুম। সে চাচ্ছে, আপনি দেখে কিছু বললেন না, তার মানে মনে মনে দাবি ত্যাগ করে দিলেন। শিশু জি, মানুষ জি। বা আপনার বান্ধবী একটা আপনার বই নিয়ে গেল, হুম, হুম, হুম। আপনাকে বলল যে দোস্ত এই বইটা আমি নিয়ে গেলাম, আপনি কিছুই বললেন না,
তার মানে মনে মনে দাবি ত্যাগ করে দিলেন যে বান্ধবী মানুষ জি। নিয়ে গেছে, মনে মনে কষ্ট লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আপনি মুখে আর কিছু বললেন না। তো জি জি। এইভাবে ভাবতে হবে, হ্যাঁ, ভেবে পরীক্ষার হুম। খাতায় এক্সপেরিমেন্ট করবেন, ভুল হলে সংশোধন করে দিব, আর যদি সঠিক হয় নম্বর পাবেন, নম্বর বেশি পাবেন। আবার এই ক্লাসেও রেসপন্স করবেন, আমি আলোচনা করি, এখানে অপমানিত বোধ হওয়ার কিছু নাই। লাইভ ক্লাস হচ্ছে ঠিক আছে, কিন্তু সবাই স্টুডেন্ট আপনারা। কেউ যদি বলেন যে আমি লাইভ ক্লাসে রেসপন্স করছি, রেসপন্স করার পরে যে স্যার যদি অনুরোধ করেন যে লাইভ ক্লাসে এই অংশটুকু কেটে দিবেন, আমি সেটাও করব। হ্যাঁ, এই অংশটুকু রাখবো না কেটে দেবো, বলে আপু বলেন আপনার কথাটুকু। না, আমার কোনো সমস্যা নাই, আপনি যা ভালো বুঝবেন তাই। হ্যাঁ, না এটা যেহেতু আসলে আমরা তো আহ, এখানে আলোচনায় বসি, আপনার কাছে শেখার জন্য বসি। আলোচনাটা উম, বিষয়টা হচ্ছে কি, আমরা এমন ট্র্যাকে যেন চলে না যাই যেটা থেকে একটা আউটপুট পাওয়া যাবে না। আপনি আমাদেরকে উম, সঠিক ট্র্যাকে নিয়ে যাবেন, বিষয়টা হ্যাঁ, এরকম। এখানে সেটাই। লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নাই। আপনি আছেন বলেই তো আমরা এই যে মানে প্রত্যেকটা ক্লাস করে মজা পাচ্ছি, শিখছি, পরীক্ষাগুলো মোটামুটি করছি আর কি। না হলে না, তো পড়াই হতো ফিডব্যাক না। ফিডব্যাক নিলে ক্লাসের সময়টা বাড়ে, ঠিক আছে, কিন্তু এখানে আলোচনা করে দেখেন এই 4 নম্বর পয়েন্টে অনেক কিছু উঠে আসলো, এই পয়েন্টটাই জি তুলে দিয়ে যদি বলি ব্যাখ্যা করুন, এবার আপনার উত্তর করে আসতে পারবেন, অন্তত জি, 5-এর মধ্যে পারবো। 3-4 পেয়ে আসতে পারবেন। এই আলোচনা না করলে হয়তো বা হ্যাঁ, ভাবতেই পারতেন না। তো যত আলোচনা করা হবে তত কিন্তু শেখা হবে। বিশেষ জি করে জি, রিভিশন ক্লাসে অবশ্যই। আমি এই আলোচনাগুলো রাখবো। ঈদের পরে সিপিসি ক্লাসের আগে আমি যে সাবজেক্টগুলো হয়েছে এগুলো একবার রিভিশন করব। সিপিসি ক্লাস আমি জুলাইয়ের হয়তোবা 7-8 তারিখ থেকে শুরু করব, ঈদের পরে একটা ঈদের ছুটি নিয়ে। তারপরে আমি জাস্ট এই সাবজেক্টগুলো এবং ক্লাস টেস্ট গুলো, সলিউশন ক্লাস এবং রিভিশন ক্লাস করাবো, এটা আমার ইচ্ছা আছে। ঠিক আছে, তো এটা হলে আপনারা উপকৃত হবেন। সিপিসির মতো জটিল সাবজেক্ট শুরু করার আগে সহজ সাবজেক্ট গুলো আরেকটু আমরা রিভিউ করে নিব, তাহলে সুবিধা হবে। আমার মতো করে জি। ভাবতে দেন, আশা করি সফল কাম হবেন। আর যেহেতু সার্কুলার আসতে দেরি আছে, মেবি ডিসেম্বর বা জানুয়ারিতে চলে যেতে পারে রিটেন পরীক্ষা, তারপরও আমি এমন ভাবে তৈরি করব যেন একটা এমন কনফিডেন্ট আছে আপনাদের মধ্যে আসে যে বার কাউন্সিল যত কঠিন পরীক্ষায় সেট করুক না কেন, প্রশ্ন পরীক্ষায় আপনারা পার পেয়ে যাবেন, সমস্যা হবে না। এইভাবে আপনাদের তৈরি করার চেষ্টা করছে, আমার প্রশ্নের প্যাটার্ন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। জি স্যার, ভালো লাগছে ক্লাসগুলো। তবে আমার ওই রিকোয়েস্ট এক জায়গাতেই আছে। আমার সমস্যা হচ্ছে ওই আপনার প্রবলেমেটিক কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে আমি খুবই প্রবলেমে পড়ে যাই। মানে আমাকে প্রবলেমে ফেলে দেয় এই কোয়েশ্চেন গুলো। অনেক সময় চলে যায়, শেষে জানা জিনিস লিখতে আমার মানে লেখার সুযোগ পাই না। ছোট ছোট করে, এবার তো খুব ছোট ছোট করে লিখে দিছি, তারপরও উম, বলা যায় খুবই ভালো মার্কস। কিন্তু ওই যে প্রবলেমেটিক কোয়েশ্চেন গুলো আমার মনে হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস আমার জন্য দরকার। এটা তো আমি একা সবার করতে জন্যই পারছি না। দরকার, সবার জন্যই এটা দরকার। ক্লাস দরকার, দেখ, শুধু প্রবলেমেটিক কোয়েশ্চেন এখানে, চললো একটা হ্যাঁ, সাবজেক্টের উপরে। হ্যাঁ, এইগুলো করব, ঈদের পরে করব, আমি প্ল্যানে রেখেছি, কারণ সেখানে তো প্রবলেম হবে। এই যে যে আমি এটা পড়ছি এটা আপনারা তো মুখস্থ করেও নিতে পারবেন, ঠিক আছে। জি জি। তারপরেও একটু বুঝিয়ে দিচ্ছি, আপনার ক্যাপাসিটির সাথে সবার ক্যাপাসিটি তো ম্যাচ নাও করতে পারে। তো এই কারণে না ঠিক আছে, এটা তো সবার জন্য কাজে আসে, অনেক এটা কাজে একটু আসে। আমি, এটা একটু আলোচনা করে নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আমি যে অ্যানসারিং হিন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যানসারিং জি। হিন্ট অনুসারে যদি বুঝতে পারেন তো মিটে গেল, যদি তাও বুঝতে না পারেন মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, এর আগে যেমন আচ্ছা। আপনাকে একটা বুঝিয়ে দিলাম। আর যেইটার আপনারা সলিউশন চাইবেন সেটা তো অবশ্যই সঙ্গে সঙ্গে সলিউশন দিব। আর সলিউশন না চাইলেও পরীক্ষার আগে যতগুলো ক্লাস টেস্ট, ততগুলো সবগুলোরই আমি কি পূর্ণাঙ্গ সলিউশন আপনাদেরকে দিব। কিন্তু এখন সঙ্গে সঙ্গে দিচ্ছি না, কাজের প্রেশার চলে আসছে, খাতা দেখবো কখন, প্রশ্ন তৈরি করব কখন। ঠিক আছে, অতএব আমি ঈদের ছুটির মধ্যে সলিউশন গুলোর তৈরি করে ফেলবো। আমাকে তো সময় দিতে হবে, একটা তো মানুষ আমি। আর এটা জি আমি যদি জি অন্য জি। কাউকে দিয়ে করাই, অন্য কাউকে দিয়ে করালে হয়তো বা সেই মান আমি ধরে রাখতে পারবো না। আমি চাচ্ছি না যে সেটা মানে আমি আপোস করতে চাচ্ছি না, সেটা তো বুঝতে পারছেন। জি জি। তো ঠিক আছে, জি স্যার, আগাই, থ্যাংক ইউ। যদি নয়েজ না হয় থ্যাংক ইউ আপনি স্যার। লাইনে থাকেন। আপনাকেও ধন্যবাদ। ওকে। তো পরের পয়েন্ট হচ্ছে, যেখানে ওয়েভার থাকবে সেখানে আবশ্যিকভাবে স্টপেলও বিদ্যমান থাকবে। তার মানে ওয়েভারের উপস্থিতি থাকলে স্টপেলের উপস্থিতি থাকবে, কারণ একবার ওয়েভার দিলে সেটা যখন কেউ
বলছে আমি আর এটা দিব না, আমি মোবাইল ফোন একজনকে গিফট করে দিলাম, সে ব্যবহার করছে, আমি 1 মাস পরে বলছে আমার মোবাইল ফোনটা ফেরত দাও, সে তো মন খারাপ করবে, আপনি তো আমাকে এটা দিয়ে দিয়েছেন, আবার ফেরত চাচ্ছেন কেন? তো যখন আমি ফেরত চাচ্ছি তখনই কিন্তু সেটা কি হলো, স্টপেলের মধ্যে চলে গেল। তার মানে ওয়েভার ততক্ষণ ওয়েভারই থাকছে যতক্ষণ না সেটা ফেরত চাওয়া হচ্ছে, যখনই সেটা ফেরত চাওয়া হচ্ছে তখনই সেটা স্টপেল এসে বাধা দিচ্ছে। তার মানে ওয়েভারের সেকেন্ড স্টেপে এসে stop কাজে লাগতে পারে যখন সেটা নিয়ে মামলা হবে তখন। পদমপদ সুগার মিল বনাম স্টেট অফ উত্তরপ্রদেশ এবং অন্যান্য, 1978 সালের একটি মামলা। এই মামলায় বলা হয়েছে ওয়েভার অর্থ হলো, তাহলে ওয়েভারের সংজ্ঞা কিন্তু আমরা সাধারণত আইনের মধ্যে পাই না, এই কেস ল থেকে কিন্তু আমাদের ওয়েভারের সংজ্ঞা নিতে হবে। তো কেস লয়ে ওয়েভার অর্থ হলো কোনো অধিকার পরিত্যাগ করা, এবং এটি ব্যক্ত এবং অব্যক্ত উভয়ভাবেই হতে পারে, কিন্তু ওয়েভারের মৌলিক শর্ত হলো তা জেনে শুনে স্বেচ্ছামূলক কাজ হবে। তার মানে আমার জিনিস অন্যজন নিয়ে নিচ্ছে বা ব্যবহার করছে, আমি জেনে বুঝে করতে হবে, আমার অগোচরে আমি জানতে পারলাম না আমার মোবাইল একজন নিয়ে ব্যবহার করছে, তাহলে এটা তো দিয়ে দেওয়া হলো না, দাবি ত্যাগ হলো না। আমি জেনে বুঝে স্বেচ্ছায় আমি সেটা ত্যাগ করব, এরকম হবে। সেটা মুখে বলি আর না বলি, কিন্তু আমি জেনে করছি কাজটা, সেটাই। কোনো কাজ ওয়েভার বলে গণ্য হবে না যদি না যে ব্যক্তিকে অধিকার পরিত্যাগের কথা বলা হয়েছে তাকে তার উক্ত অধিকার সম্পর্কে পুরোপুরি জানানো হয় এবং সে ইচ্ছাকৃতভাবে অধিকার পরিত্যাগ করে। ইচ্ছাকৃতভাবে বানানটা একটু ঠিক করে নেবেন, রসই হবে। তো এখানে তাকে পুরোপুরি জানানো হয়। মনে করেন যে একটা সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে গিয়ে একটা সম্পত্তি, মনে করেন একটা ছোট পুকুর, এই পুকুরটা মিস্টার রহিমের ভাগে পড়লো। এখন মিস্টার রহিম জানতেই পারলো না। এখন তার বোন এসে দাবি করছে যে ভাই ওই পুকুরটা আমার খুব দরকার, এই পুকুরটা তোমরা আমার সবাইকে দাও, সবাইকে বলছে এই পুকুরটা আমার ভাগে দাও। এখন সবাই রহিমের অংশ থেকে পুকুরটা দিয়ে দিয়েছে, রহিম এটা জানতেই পারলো না। এখন পরে যদি তার বোন দাবি করে যে এটা তো আমার ভাই আমাকে দিয়েছে, তখন রহিম বলবে কই, এটা পুকুর যে আমার ভাগে ফেলা হয়েছিল সেটা তো আমি জানতাম না, অতএব আমার জিনিস দেওয়া হয়নি, সবার ভাগ থেকে দেওয়া হয়েছে সেটা আমি মনে করেছি। অর্থাৎ এখানে ভুল বোঝাবুঝি বা এখানে সরল বিশ্বাস এই ধরনের একটা বিষয় থাকবে না, স্পষ্টভাবে জেনে বুঝে দান করতে হবে। তাহলে এখানে প্রশ্ন বড় হলেও স্টপেল বড়, কিন্তু ওয়েভার ছোট। এই পুরো প্রশ্ন 10 নম্বরে যদি দিয়ে দেওয়া হয়, চেষ্টা করবেন ডিএলআর এখানে একটা আছে এবং অন্যান্য কেসল আছে, স্টপেলের 4টার মধ্যে অন্তত 2টা দিবেন, আর এখানে মাত্র একটাই আছে কেসল, এই একটা দেওয়ার চেষ্টা করবেন, এটা একটাটা মিস করবেন না। তাহলে এইটা খুব বড় না, একটা 10 নম্বর 15 নম্বরের উত্তর লেখার জন্য 33 মিনিট সময় পাওয়া যায়। যদি ফাস্ট রাইটিং হয় এবং ছোট করে লিখেন তাহলে সেটা সম্ভব। আর আপনাদের স্মরণ করে দিচ্ছি, লক্ষ্য করেছেন কিনা যে আগামী শুক্রবারে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে, 60 নম্বরেরই 4টা প্রশ্ন সেট করা হবে, 4 15 60, সময় 2 ঘন্টা 20 মিনিট। রুটিনটা লক্ষ্য করবেন, সবাই রুটিন দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। তো অনেকের সমস্যা হচ্ছে ছবি তুলে পাঠাতে, তাই 2 ঘন্টা 20 মিনিট ফিক্সড ছবি তোলা সহ। কোন কোন আইনের বিরুদ্ধে এস্টপেল হতে পারে কি? আইনের বিরুদ্ধে এস্টপেল, এস্টপেল নীতিটি আইনের বিরুদ্ধে কার্যকর হয় না। মূলত আইনের বিরুদ্ধে কার্যকর না হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন এটা কিন্তু আমরা কোনো আইনের মধ্যে পাই না, কোনো বেয়ার অ্যাক্টে নাই, তাই বাধ্য হয়ে আমাদের কেস ল থেকে উত্তরটা করতে হবে। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ভার্সেস ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, সিভিল 66 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 255 মামলায় আইন লঙ্ঘন করে যখন 60 ফিটের ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়, তখন আদালত সে অনুমোদনটি
অকার্যকর এবং বাতিল করেন। আইন সকলেই জানে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। তাই আইনের অজ্ঞতার কারণে অন্যের কথায় বিপদে পড়লে প্রতিবন্ধ মতবাদ কার্যকর বা প্রয়োগ করা যায় না। যেমন একজন অপ্রাপ্ত বয়স্ক বালক নিজেকে প্রাপ্তবয়স্ক পরিচয় দিয়ে ঋণ করলে, পাওনাদার পরে টাকা দাবি করলে অপ্রাপ্তবয়স্ক বালকটি নিজের বয়সের অজুহাত তুলতে পারে এবং বলতে পারে আইনত চুক্তিমূলে তার ঋণ করার অধিকার ছিল না। সুতরাং আইন লঙ্ঘনের সুযোগ সৃষ্টি হবে এমন কোনো বিষয়ে প্রতিবন্ধ নীতি প্রয়োগ হবে না। তার মানে ওই যে শিশু, সে যদি ঋণ নেওয়ার পরে সে যদি অস্বীকার করে, তাকে কি করা যাবে না, প্রতিবন্ধ নীতি দ্বারা তাকে ঋণ দিতে বাধ্য করা যাবে না। কারণ সে যে শিশু, শিশু ঋণ পেতে পারে না, সে অপ্রাপ্তবয়স্ক মাইনর। অতএব এই যে আইন এসে এই স্টপেল নীতিকে কার্যকর হতে দিবে না, তার মানে আইনের বিরুদ্ধে স্টপেল যেতে পারবে না। আরো একটি কেস ল আছে, জেনেন্দ্র চন্দ্র মজুমদার ভার্সেস বীরেন্দ্র চন্দ্র সাহা। এই ডিএলআর 170 মামলায় বলা হয়, যখন আদালতের নজরে কোনো আইনের বিধান আনা হয় তখন আদালত সেই বিধান অনুসারে কাজ করতে বাধ্য। তার মানে স্টপেলটা তখন কাজে আসবে না। এখানে কেস ল আছে দুইটা, যে কোনো উপরের একটা দিলেও হবে। একটা কেস ল দিবেন এবং বালকের উদাহরণটা মনে রাখার মতো বালকের উদাহরণটা দিয়েন। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। দেখেন, পলি আপু চাচ্ছেন যে বেশি বেশি প্রবলেমেটিক প্রশ্ন কি করা হোক, আলোচনা করা হোক। আমি চেষ্টা করেছি প্রতিটা টপিকের সাথে যেখানে প্রবলেমেটিক প্রশ্ন আসার মতো আমি বানিয়ে হোক বা বিগত সালের প্রশ্ন হোক, প্রবলেমেটিক প্রশ্ন রাখার চেষ্টা করেছি। আগের টপিকে ছিল, দেখেন এই টপিকেও আমি রেখেছি। এখন যদি আরো আপনারা প্রবলেমেটিক প্রশ্ন কি করতে চান, প্র্যাকটিস করতে চান, বাজারের যে কোনো একটা গাইড কিনে নেন আপনার মন মতো যেখানে প্রবলেমেটিক প্রশ্ন আছে। তবে ঈদের পরে আমি নিজেই একটা গাইড রিকমেন্ড করব, যে এই গাইড পড়লে অনেক প্রবলেমেটিক প্রশ্ন পাবেন, বা এই গাইডের উত্তরগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। 2023 সালে আমি একটা গাইড রিকমেন্ড করেছিলাম, সেইটা আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিই। এইটা হচ্ছে 2023 সালে আমি রিকমেন্ড করেছিলাম, চতুর্থ সংস্করণ। এইটার মোহাম্মদ আয়াজ আজাদ, সহকারী জজ। তো এইটা আমি কেন করেছিলাম, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন জুডিশিয়ারির কোনো ভালো গাইড মার্কেটে ছিল না। কেন, জুডিশিয়ারির লিখিত পরীক্ষা খুব সীমিত স্টুডেন্ট দেয়। তো এই জুডিশিয়ারির সলিউশন গাইড মার্কেটে নিয়ে আসলে যারা রাইটার তাদের জন্য একটা লস প্রজেক্ট, কারণ বেশি বিক্রয় হয় না। এবং যারা জুডিশিয়ারির এমসিকিউ পাস করে রিটেনের প্রস্তুতি নেন, তারা নিজেরাই মহারথী, তারা অনেক জানেন, তাদের বাজারে কোনো গাইডের দরকার হয় না, তারা নিজেরাই নোট করে বিভিন্ন বড় মোটা বই থেকে কি করে নিতে পারেন, নিজেরাই নোট তৈরি করে নিতে পারেন। অর্থাৎ বাজারে গাইড নির্ভরশীলতা তাদের কম এবং এই মার্কেট সাইজ কম বলে লিখিত গাইড পাওয়া যেত না। তো আমি একটু আগে যে বইটা দেখালাম, আয়াজ আজাদ, উনি তখন সহকারী জজ ছিলেন না। এই যে তার আরেকটা বই, এটা পুরাতন বই, দেখেন মোহাম্মদ আয়াজ আজাদ, এইটা নাম দিয়েছিলেন উনি আবার অ্যাম্বিশন। তো বলতে গেলে কি, আমার লিখিত প্রস্তুতির ক্ষেত্রে এই বইটা আমাকে অনেক হেল্প করেছে। তো তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি এই বইটা রিকমেন্ড করছি। এক, আর একটা কারণ হচ্ছে এই বইয়ে ছোট্ট করে উত্তর দেওয়া আছে, অর্থাৎ যাদের হ্যান্ড রাইটিং কি স্লো তারা বিশেষভাবে উপকৃত হবেন এই বই পড়লে। কারণ ছোট করে লেখা আছে এবং এই বইয়ের প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো প্রায় 90% সঠিক আছে। এই বইয়েও যে ভুল নাই তা না, এই বইয়েও ভুল আছে বুঝতে, কিছু প্রবলেমেটিক প্রশ্নের ভুল উত্তর করা আছে। এবং বাজারের প্রতিটা গাইডে কম বেশি ভুল আছে, আমার নোটেও হয়তো বা কিছুটা আছে, যেটা ধীরে ধীরে কারেকশন হবে। তো আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি বলবো না এই বইটা কিনেন। আমি ঈদের পরে মার্কেট যাচাই করব, পড়ে আমি বলবো একটা বইয়ের কথা।
তবে আপনারা একাধিক বই যদি কিনতে সমর্থবান হন বা প্র্যাকটিস করতে চান, খুবই সামান্য একটা বিনিয়োগ, খুবই সামান্য একটা বিনিয়োগ। আমি রিটেন অন্তত 5টা গাইড ছিল আমার, আমি যখন রিটেন প্রস্তুতি নিই 5টা গাইড ছিল। একটা গাইড আমি কিনেছি, ওই গাইড থেকে হয়তো বা একটা পড়াও আমি পড়িনি, কিন্তু মার্কেটে গেছি, আমার দেখতে ভালো লেগেছে, আমি কিনেছি। কারণ বই কিনে কেউ নাকি দেউলিয়া হয় না, ইনভেস্টমেন্ট। তো আশা করি প্রথম মাসে আমার যে অ্যাডভোকেট হওয়ার পরে প্রথম মাসে যে আর্নিং হয়েছে, সেটা যতগুলো আমি ইনভেস্টমেন্ট করেছি, শিক্ষানবিশকালে যতগুলো বই কিনেছি, তার থেকে ঢের বেশি। অর্থাৎ আমার 2 দিনের ইনকামে হয়তো বা বইয়ের টাকা, যতগুলো বই কিনেছি সব কাভার হয়ে গেছে। এবং আমার আইন অনার্স করার সময় যতগুলো টাকা খরচ হয়েছে, আমার প্রথম মাসেই অ্যাডভোকেট হওয়ার পরে সেটা রিকভার হয়ে গেছে। এবং আমি কোচিং এর মাধ্যমে তো আর্নিং করছি। তো আপনি এই কাজে ইনভেস্টমেন্ট যদি করেন, একাধিক গাইড কিনেন, আপনার সেটা লস হবে না। তো পলিয়াপু সহ যারা প্রবলেমেটিক প্রশ্ন প্র্যাকটিস করতে চাচ্ছেন, সম্ভব হলে আগামী কালকে একটা গাইড কিনে ফেলেন। অনেক প্রবলেমেটিক প্রশ্ন আছে গাইডে বিগত সালে, বিশেষ করে জুডিশিয়ারির প্রশ্নগুলো। প্রবলেমেটিক প্রশ্ন আগে আসতো না, বার কাউন্সিলে আসছে জুডিশিয়ারির দেখা দেখি, কারণ জুডিশিয়ারির যারা কর্তৃপক্ষ তারাই বারের প্রশ্ন করছে তাই। ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে খকে বুঝাই, খকে বুঝাই যে ক কিছু জমির মালিক এবং এর ফলে সে খকে প্রলুব্ধ করে তা কিনতে ও মূল্য পরিশোধ করতে। বোঝাই যাচ্ছে স্টপেলের বিষয়। ক পরবর্তীতে ওই সম্পত্তির মালিক হয় এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে, দাবি করে যে বিক্রয়ের সময় তার সত্ত্ব ছিল না। ক এর দাবির বৈধতা নিরূপণ করুন। মানে যে জমি বিক্রয় করেছে সেই বলছে যে ওই সময় তো আমি মালিক ছিলাম না, আমার জমি ফেরত দেওয়া হোক। তাহলে এই মামলা তো অবশ্যই ফেল করবে, ডিক্রি পাবে না। ডিক্রি দেওয়া গেল না বলে রায় চলে আসবে। তাহলে তথ্যসমূহ বা ঘটনা, বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয়, প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইনটা পড়ি। 115 ধারার বিধান মতে যখন কোনো ব্যক্তি তার উচ্চারণ, ঘোষণা, কাজ বা কার্যবিরতির দ্বারা স্বেচ্ছাকৃতভাবে অপর কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করাতে দেয় এবং সেই ব্যক্তিকে সেই বিশ্বাস অনুসারে কাজ করতে দেয়, তখন ওই দুপক্ষের মধ্যে প্রথমোক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি, প্রতিনিধি মানে ওই যে এর আগে বললাম আসিফ সাহেবও ফেরত নিতে পারবে না, আসিফ সাহেব মারা গেলে আসিফ সাহেবের স্ত্রী সন্তানও ফেরত নিতে পারবে না। তাহলে উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। এই ধারার অন্যতম উদ্দেশ্য হলো ছলচাতুর এবং তঞ্চকতাপূর্ণ আচরণ প্রতিরোধ করা এবং ক্ষতিগ্রস্ত কিংবা সংক্ষুব্ধ পক্ষকে কোনো আইনগত অধিকার রক্ষায় সাহায্য করা। ঠিক একটু আগেই যে স্টপেলের প্রশ্নটা পড়েছি, সেটা এখানে 15 ধারার বিষয়টা কপি পেস্ট করা আছে, যেন আপনাদের মুখস্থ করতে কষ্ট না হয়, ভিন্ন ভাষা ব্যবহার করিনি। এরপরে প্রশ্ন তথ্য এবং 115 ধারার বিধান মতে বলা যায় যে ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে খকে বোঝায় যে সে, অর্থাৎ ক কিছু জমির মালিক এবং এর ফলে খ কে প্রলুব্ধ করে তা কিনতে ও মূল্য পরিশোধ করতে। তাহলে খ কয়ের কথায় জমি কিনেছে, টাকাও দিয়েছে এবং জমির দখলও বুঝে পেয়েছে। খ এখানে ক্রেতা এবং ক হচ্ছে বিক্রেতা। ক হচ্ছে আগে জমির মালিক ছিল যে বিক্রয় করে দিয়েছে। ক পরবর্তীতে ওই সম্পত্তির মালিক হয়, তার মানে যখন বিক্রয় করে ওই সময় সে মালিক ছিল না, পরবর্তীতে হয়, হয়তো বা বাবার সম্পত্তি অথবা সে কোনোভাবে প্রভাব সৃষ্টি করে অন্য সম্পত্তি বিক্রি করে দিয়েছে, পরে সে কিনেছে, এরকম হতে পারে। এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে দাবি করে যে বিক্রয়ের সময় তার সত্ত্ব ছিল না। মূলত বাবার সম্পত্তির ক্ষেত্রে এরকম করা যায়। বাবার সম্পত্তি বাবা বেচে নাই, বাটারও হয়নি এরকম, বা যৌথ মালিকানাধীন সম্পত্তি, এজমালি সম্পত্তি যেটাকে বলে, ক্রয়ের উক্ত দাবি বৈধ নয়, কেননা তা প্রতিবন্ধ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। এই যে এখানে কেননা শব্দ ব্যবহার করেছি, কেননা এবং কারণ। কেননা কারণ এই দুইটা আলাদা শব্দ, দুইটা আলাদা শব্দের প্রয়োগ ক্ষেত্র আলাদা। কেউ কি বলতে পারবেন কোথায় কেননা ব্যবহার করতে হবে এবং কোথায় কারণ ব্যবহার করতে হবে? কেউ একজন লাইনে এসে বলেন তো, যে কেননা কখন ব্যবহার করতে পারবো, কখন কারণ শব্দটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, শিবলি ভাই বলেন। কারণ হচ্ছে ব্যাখ্যামূলক,
এটা হচ্ছে কোনো একটা ঘটনাকে সাপোর্ট করার জন্য কিছু যদি বলা হয়, আর কেননা হচ্ছে এটার বিপরীত কোনো কিছু যদি বলা হয়, ব্যতিক্রম সাধারণত। কেননা, কারণ, এটার ইংলিশ যদি আমি বলি তাহলে বিকজ, বিকজ বলা যেতে পারে। ইংরেজি, দুইটার ইংরেজি একই হবে। হ্যাঁ, কিন্তু বাংলাতে কারণ এবং কেননার অর্থও একই, কিন্তু প্রয়োগ ক্ষেত্র ভিন্ন। এটা কি জানা আছে? এটা বাংলা গ্রামারের বিষয়, মানে বাংলা ব্যাকরণ। এটাও আমি শিখিয়ে দিচ্ছি যেন লিখিত পরীক্ষায় আপনাদের ভুল না হয়। এখানে দেখেন, আগের লাইনে কি বলা আছে? ক এর উক্ত দাবি বৈধ নয়। তাহলে ক এর উক্ত দাবি বৈধ নয়, এটা আহ, হা বোধক বাক্য না না বোধক বাক্য? বুঝলাম না, আবার কাহিনী বলবেন? আমরা ইংলিশে পড়েছি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নেগেটিভ। আমরা আবার কনভার্টও করতাম। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হা বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বলতে না বোধক বাক্য। তাহলে ক এর উক্ত দাবি বৈধ নয়, এটা হা বোধক না না বোধক? এটা অবশ্যই নামবোধক। এটা নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ, না বোধক। না বোধক বাক্যর পরে কেননা শব্দটা ব্যবহার করা যাবে। হ্যাঁ, তা প্রতিবন্ধ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। তাহলে এখানে না বোধক বাক্যের পরে কেননা বা কমা দিয়ে কেননা ব্যবহার করতে পারবো, অর্থাৎ না বোধক বাক্যের সাথে কানেক্টেড হচ্ছে কেননা। এখানে কারণ ব্যবহার করলেও হবে, কারণ হা না উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কারণ শব্দটা হা বোধক না বোধক উভয় বাক্যে ব্যবহার করা যায়, বা উভয় বাক্যের পরে ব্যবহার করা যায়, কিন্তু কেননা শুধুমাত্র না বোধক বাক্য বা না বোধক বাক্যের পরে ব্যবহার করা যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। খুবই ডিপ একটা গ্রামাটিক্যাল মানে মিস্টেক হবে যদি আপনারা হা বোধক বাক্যে কেননা শব্দটা ব্যবহার করেন। তো আশা করি এই জিনিসগুলো আমার স্টুডেন্ট ভুল করবে না। গ্রামাটিক্যালি আমি ঠিক করার চেষ্টা করব আপনাদেরকে। এখানে আরো একটি প্রবলেমেটিক প্রশ্ন। জনাব আকরাম অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার ভাই বোনদেরকে ভাগ ভোগ করতে দিয়ে 15 বছর যাবৎ বিদেশে অবস্থান করছে। ভোগ করতে দিছে কিন্তু মালিকানা দেয়নি। তাহলে আকরাম সাহেব বিদেশে আছে, এখন তার একটা হয়তো বা আম বাগান আছে। তা বললো ভাই বোনদেরকে তোমরা এটা ভোগ দখল করো, কিন্তু লিখে তো দিয়ে যায়নি, দান করেনি। মানে এখানে ভোগ দখল বলতে পজেশন দিয়েছে, মালিকানা দেয়নি। মালিকানা বলতে তো মালিক করে দেয়নি, মালিকানা ছেড়ে দেয়নি, টাইটেল ছাড়েনি, ওনারশিপ ছাড়েনি, কিন্তু পজেশন ছেড়েছে। দ্যাটস অল। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের পোষকতায় যুক্তি প্রদর্শন করুন। এইটা অবশ্যই বারিত হবেন না, মানে এখানে স্টপেল নীতিটা কাজ করবে না। আকরাম সাহেব 15 বছর পর এখানে এসে নিতে পারবে। আবার ওই যে অ্যাডভান্স পজিশন এখানে কাজ করবে না তামাদি আইনের 28 ধারায়, কেননা সে নিজে থেকেই তো ভোগ দখল করতে দিছে। ভাই বোন তো আর তার সম্পত্তি জোর করে ভোগ দখল করছে না। আবার সে নিজে থেকে সেটা দান করে যায়নি। সে মালিকই আছে, শুধুমাত্র ভোগের বিষয়টা মানে ভোগ করতে দিয়ে গেছে। তো এখানে আমরা এখানে 16 ধারার বিষয়টা আসবে। 16 ধারায় যেটা আছে, দখলকারীর অর্থাৎ সত্যবান ব্যক্তি অনুমতিক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধ নিম্নরূপ: ভাড়াটিয়া বা ব্যবহারকারী বা তার স্থলবর্তী প্রতিনিধি কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে, মনে করেন আমি একটা ফ্ল্যাটে বসবাস করছি এই মুহূর্তে, এই ফ্ল্যাটে ওঠার সময় মালিকের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে আমি প্রতি মাসে এত টাকা আপনাকে ভাড়া দিব, তার বিনিময়ে আমি এখানে থাকবো। যতদিন ভাড়া আমি থাকবো দিব ততদিন আমাকে থাকতে দিবে। 2 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে, লিখিত কন্ট্রাক্ট করে, সে নিশ্চয়ই অ্যাডভোকেট, সচেতন মানুষ আমি। তো 2 বছর পরে এটা বৃদ্ধি পেতেও পারে, নাও পেতে পারে। এখন বৃদ্ধি পেলে আমি ইচ্ছা হলে ছেড়ে দিলাম, বৃদ্ধি না পেলে হয়তো বা থাকলাম, বা আমি ছেড়ে দিয়ে অন্য কোথাও গেলাম। তো 2 বছর এই যে কন্ট্রাক্ট সেটা আমাদের থাকবে। তো আমি অনুমতি নিয়ে তার ফ্ল্যাটে উঠেছি, জোর করে উঠেনি, তার মানে জবরদখল না। তাই পরে আমি এটা দাবি করতে পারবো না এটা কি না, এটা আমার ফ্ল্যাট, আপনার এটা মালিক না। আমি মালিককে বলতে পারবো না এটা তো আপনার মালিক না, আমি
এটা ব্যবহার করছি। আমি 12 বছর পরেও এটা বলতে পারবো না, একটা ভাড়া বাসায় 12 বছর থাকার পরেও সেটা দাবি করা যাবে না এটার মালিক আমি হয়ে গেছি, কারণ জোর করে দখল করছি। কারণ জবরদখল মানে জোর করেই হতে হবে, অনুমতি নিয়ে না। তারপরে এইটা কিন্তু আবার দাবি ত্যাগও হচ্ছে না, কারণ দাবি ত্যাগ হলে তিনি তো আর মালিকানা আমাকে দিয়ে দেয়নি, শুধু থাকতে দিয়েছে। তার মানে এটা ওয়েভারও হচ্ছে না, এস্টপেলও হবে না, আবার অ্যাডভার্ট পজিশনও হচ্ছে না। সত্য ছিল না মর্মে পরবর্তীতে কোনো সময় তা অস্বীকার করতে পারবে না। ধারাটির উদ্দেশ্য হলো প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তিতে সত্য অর্জনকে বাধাগ্রস্ত করা। এখন আমি ভাড়াটিয়া হিসেবে ঢুকলাম, ঢুকে এই মালিকে প্রতারণামূলকভাবে এটা আমি দখলের চেষ্টা করছি। এই যে ফ্ল্যাটে আমি বসবাস করছি এটা প্রাইস হচ্ছে প্রায় 70 লক্ষ টাকা। তো আমি ভাড়ার বিনিময়ে যদি বেশি দিন থাকি এটা তো আর নিতে পারি না। এটা তো আইনত ঠিক না, বা এটা বিবেক বা নীতিগত ভাবেই ঠিক না। তো এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? 16 ধারার বক্তব্য এবং তথ্য দ্বারা জনাব আকরাম অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার ভাই বোনদেরকে ভোগ করতে দিয়ে 15 বছর যাবৎ বিদেশে অবস্থান করছেন। বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা হতে কি বারিত হবেন না। এখানে বলছি, এখানে কি শব্দটা অতিরিক্ত চলে আসছে, আপনারা এই যে কিটা দেওয়া হয়েছে এইটা একটু কেটে দেন দয়া করে। বাড়ি ফিরে তো আমি বলছিলাম যে বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে বারিত হবেন না, এটা হবে মূল উত্তর। এই প্রশ্নের উত্তরে কেউ যদি লিখেন যে বারিত হবে, তার মানে জিরো। হবেন না তার মানে তিনি তার সম্পত্তি দাবি করতে পারবেন, এবং তিনি যদি তার ওই ভাই বোনদের বিরুদ্ধে মামলা করেন তাহলে মামলাতে ডিক্রিও পাবেন তিনি। এটাই বোঝানো হচ্ছে। তাহলে এখানে হবেন না, এখানে না আছে তাই কেন না? কেননা তিনি মালিক হিসাবে তার অংশ আর তার ভাই বোনদেরকে ভোগ করতে পূর্বেই অনুমতি দিয়েছিলেন। ফলে সাক্ষ্য আইনের 116 ধারায় তার ভাই বোনেরা জনাব আকরাম এর অংশ অস্বীকার করতে পারবে না। তাহলে এটা হচ্ছে ব্যাখ্যা। বাড়িতে হবেন না এটা উত্তর, এবং উত্তরের ব্যাখ্যা হচ্ছে 16 ধারাটা আবার রিপিট করে দিতে হবে। এভাবে লিখলে 5-এ 5ই দেওয়া হবে। 4টা পয়েন্ট: ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত। অনেকে আবার প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত বলে একটা পয়েন্টের মধ্যে লিখছেন, যেটা আমার পছন্দ না। লিখেন, সমস্যা নেই, আমার পছন্দ না। টপিক 5, লিডিং কোশ্চেন, অর্থাৎ ইঙ্গিতবহ প্রশ্ন। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি আপনি কি রহিম, তাহলে রহিম কি বলবে? হ্যাঁ আমি রহিম, অথবা না আমি রহিম নয়। তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে সেটাই হচ্ছে ইঙ্গিতবহ বা ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন। উদাহরণসহ ইঙ্গিতবাহী প্রশ্ন সংজ্ঞায়িত করুন এবং জেরাও জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করার নিয়মাবলী আলোচনা করুন। 2টি প্রশ্ন পড়লেই হচ্ছে। তাহলে আমি এখানে বাংলায় প্রশ্ন করেছি ইঙ্গিতবাহী প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন দিয়ে আবার ইংলিশে লিডিং কোশ্চেন দিয়ে দিয়েছি। দেখবেন আমি চেষ্টা করেছি ইংলিশ বাংলা দুইটাই দেওয়াই, অর্থাৎ ইংলিশে আসুক না বাংলায় আসুক আপনি লিখতে পারবেন। অতএব ইংলিশ বাংলা যদি দুইটাই লেখেন, ইংলিশে আসুক আর বাংলায় আসুক, এই উত্তরই আপনার কাজে লাগবে। বাংলায় আসলেও আপনি এটা লিখতে পারবেন, ইংলিশে আসলেও আপনি এটাই লিখতে পারবেন। দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলায় সংশ্লিষ্ট পক্ষগণ বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় তাদের অনুকূলে নিতে চায়। আইনজীবী তো কাজী এটা, অর্থাৎ নিজের অনুকূলে নেওয়া, অর্থাৎ মামলায় জিতাটাই হচ্ছে আইনজীবীর কাজ। আইনজীবী চাইবেন যে তার পক্ষ মামলায় জয়যুক্ত হোক, না হলে আইনজীবীর তো দুর্নাম হবে। এ লক্ষ্যে মামলার বিষয়বস্তু প্রমাণের জন্য সাক্ষীকে উভয় পক্ষই প্রশ্ন করে থাকে। তাহলে সাক্ষীকে প্রশ্ন করে বলতে সাক্ষীকে জেরা করে। আইনের ভাষায় এ জাতীয় পদ্ধতিকে জবানবন্দি, এক্সামিনেশন চিফ এবং জেরা অর্থাৎ ক্রস এক্সামিনেশন বলা হয়। আমার সাক্ষীকে যদি আমি প্রশ্ন করি তার মানে তার জবানবন্দি নিতে হেল্প করছি। যেমন আজকে একটা মামলায় সাক্ষী হলো, গতকালকের ক্লাসে আমি অবশ্য বলেছি, এমসিকিউ ক্লাসে, যে আমার একটা দলিল সংশোধনের মামলার সাক্ষী আছে। তো আজকে একজন সাক্ষী দিলেন, তো তাকে আমি বলছি যে আপনি পেশায় কি করেন?
তাহলে তিনি উত্তর দিচ্ছেন যে আমি পেশায় কৃষি কাজ করি। এটা জবানবন্দি নিচ্ছি আমি তার। এখন অপরপক্ষ যখন জেরা করছেন, তখন তিনি হয়তোবা বিভিন্ন কথা বলবেন, যদিও আমার এই মামলায় জেরা হয়নি, কারণ এটা একতরফা মামলা, অপরপক্ষ হাজির হয়নি। জবানবন্দি ও পুন জবানবন্দি এবং জেরা চলাকালে অনেক ক্ষেত্রে পক্ষগণের অ্যাডভোকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অ্যাডভোকেট ছাড়া তো জেরা জবানবন্দি সঠিকভাবে হয় না। এবং কখনো কখনো বিশেষ প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নের গর্ভেই তিনি নিহিত, যে প্রশ্নের কখনো কখনো বিশেষ প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নের গর্ভেই উত্তর নিহিত থাকে। নিহিত মানে লুকিয়ে থাকা, নিহিত মানে লুকিয়ে থাকা, ভুল নেই সঠিকই আছে। অর্থাৎ প্রশ্নকারীর জিজ্ঞাস্য প্রশ্নের মধ্যেই উত্তর লুক্কায়িত থাকে। আর এরূপ প্রশ্নকেই মূলত লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী বা ইঙ্গিতবহ প্রশ্ন বলা হয় বা বলে। তাহলে ইঙ্গিতবহ প্রশ্নের সংজ্ঞা দিয়ে দিলাম। বিয়ের একটি ইঙ্গিতবহ প্রশ্নের সংজ্ঞা 141 ধারায় আছে। সাক্ষ্য আইন 1872-এর 141 ধারায় এই বিষয়ে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে এমন প্রশ্নকে বোঝায় যে উত্তর প্রশ্নকারী চাইছে তা প্রশ্নেই উল্লেখ থাকে। আসলে জেরার সময় আসামিকে বাঁচানোর জন্য বাদীর মুখ থেকে এমন একটা আমি তথ্য চাচ্ছি, যেন মনে করেন PW1 অর্থাৎ বাদীপক্ষের 1 নম্বর সাক্ষী একটা কথা বলে গেল, PW2 যেন অন্য কথা বলে। মনে করেন একটা জেরার কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, একটা মামলায় আমি বাদীকে প্রশ্ন করছি, আপনি 5 লক্ষ টাকা দিয়েছেন, এটা কি কিসে করে দিয়েছেন? সে বলছে আমি একটা ব্যাগে করে দিয়েছি। কিসের ব্যাগ মনে নাই। এখন PW2 কে আমি প্রশ্ন করছি, আচ্ছা এই বাদী যে টাকা দিলেন আসামিকে, এই টাকা কি দিতে আপনি দেখেছেন? হ্যাঁ বলছে দেখেছি। সেটা কিসের নোট ছিল? 1,000 টাকার নোট এবং 500 টাকার নোট। এখন দুইটা একটু ভিন্ন রকম হয়ে গেল না? বাদী বলছে আমি ব্যাগের মধ্যে করে দিয়েছি। তো ব্যাগের মধ্যে করে যদি দেয় তাহলে তো টাকা দেখা যাবে না। আর PW2 সাক্ষী বলছে আমি দেখেছি 1,000 টাকার নোট এবং 500 টাকার নোট। তাহলে দুই রকম কথা বললো। আমি চাচ্ছিলাম যে সে এইভাবে কথা বলুক। আবার PW3 কে একটা লিডিং কোশ্চেন করলাম কি, যে আচ্ছা যে বাদ সে, তাকে যখন প্রশ্ন করলাম সে বলছে ব্যাগের মধ্যে করে দিয়েছে। এখন তাকে প্রশ্ন করছি ব্যাগের রং কি লাল ছিল? আমি চাচ্ছি সে ব্যাগের রং উল্লেখ করুক। কারণ PW4 কে আমি জিজ্ঞাসা করব ব্যাগের রং কি কালো ছিল, ব্যাগটা কি কাপড়ের ছিল, মানে ভিন্নতা নিয়ে আসার জন্য। এক একজন যেন এক এক রকম বলে, এইটা আমি বের করে নিব। অনেক সময় ফ্লোতে বলে দিবে হ্যাঁ ব্যাগের রং লাল ছিল, আরেকজন বলবে ব্যাগের রং সবুজ ছিল, আরেকজন বলবে কাপড়ের ব্যাগ ছিল, আরেকজন বলবে যে চটের ব্যাগ ছিল, এটসেট্রা এটসেট্রা, অথবা আরেকজন বলবে ভ্যানিটি ব্যাগ ছিল। তো এইভাবে ভিন্নতা নিয়ে আসার জন্যই লিডিং কোশ্চেন করা হয়, যেন আমি যে উত্তরটা আশা করছি যে ভিন্ন রকম উত্তর দিক, যেন একটা বিভিন্নতা তৈরি হয়। এবং প্রত্যেককে আলাদা আলাদা কথা বলছে মানে সত্য জিনিসও মিথ্যা হয়ে যাবে, আর মিথ্যা তো অবশ্যই মিথ্যা হয়ে যাবে। তো এটাই হচ্ছে জেরার কৌশল, দ্য আর্ট অফ ক্রস এক্সামিনেশন। খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স লয়ার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আপনি ভালো ডিফেন্স লয়ার হতে পারলে আপনার অর্থের অভাব হবে না, সম্মান প্রতিপত্তির অভাব হবে না, মামলা ঠেলে সরাতে পারবেন না। এই ধরনের প্রশ্নের মধ্যে উত্তর থাকার কারণে উত্তরদাতাকে কষ্ট করে কিছু বলতে হয় না, বরং কেবল হ্যাঁ বা না বললেই যথেষ্ট। এটা গেল প্রথমে সূচনা। আইনে কি আছে 141 ধারে সেটা বললাম। এবার উদাহরণ দিই, তাহলে আরো সুন্দর হবে। উদাহরণ, বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেট জানতে চাইলেন, রহিম খুন হওয়ার সময় আপনি হত্যাকারী করিমকে কালো পোশাকে দেখেছিলেন? তাহলে এখানে রহিম খুন হওয়ার সময় আপনি হত্যাকারী করিমকে, হত্যাকারী যে করিম এটা তার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি, তাই এই প্রশ্ন করব। আবার কালো পোশাক পরেছিল কিনা সেটাই। তার মানে এখানে লিডিং কোশ্চেনের মধ্যে দুইটা ইঙ্গিত আছে, একটা হচ্ছে করিম যে হত্যাকারী সেটা, এবং সে কালো পোশাক পরেছিল, পোশাকের রং। আমি বলছি তাই না? এই প্রশ্নটি নিজেই ধারণা দেয় যে করিম একটি কালো পোশাক পরেছিল। তাহলে পোশাকের রং নিয়ে এখানে করিম এবং পোশাকের রং কালো, এই দুইটা বিষয় লিডিং কোশ্চেন। অ্যাকচুয়ালি মূল যে জানতে চাচ্ছি যে
আসামি এটা সাক্ষী স্বীকার করুক যে কালো পোশাক পরেছিল। অন্য কাউকে হয়তো বা বলবো সবুজ পোশাক পরেছিল, বা অন্য কাউকে বলবো যে এটা শার্ট পরেছিল, আরেকজনকে বলবো পাঞ্জাবি পরেছিল, আরেকজনকে বলবো টি শার্ট পরেছিল। বিভিন্নতা নিয়ে আসতে হবে। এই প্রশ্নটি সাক্ষীকে ইঙ্গিত দিচ্ছে যে প্রশ্নকর্তা তার জবাবে কি চায়। চাচ্ছে সে কালো পোশাক পরেছিল এটা বলুক, তাহলেই তো লাভ হবে। অন্যদিকে যদি বিরোধী পক্ষের অ্যাডভোকেট জিজ্ঞাসা করেন করিম কি পরেছিল, তাহলে প্লেন একটা প্রশ্ন করা হচ্ছে করিম কি পরেছিল। এবার কালো পোশাক শব্দটা বলা নাই, তার মানে পরেরটা লিডিং কোশ্চেন না, আগেরটা লিডিং কোশ্চেন। এই প্রশ্নের উত্তর পূর্ববর্তীটির মতোই, তবে প্রশ্নটিতে কোনো ধারণা নেই। অর্থাৎ কালো বলতে পারে, লালও বলতে পারে, ওপেন কোশ্চেন হয়ে গেল এটা, অর্থাৎ যে কোনো বলার সুযোগ আছে। আর এখানে কালো পোশাক পরেছিল কিনা আমি জানতে চাচ্ছি, হয় বলবে হ্যাঁ অথবা না। যদি বলে কালো পোশাক পরেনি, সে আহ, পোশাকই পরেছিল না, খালি গায়ে ছিল, তো এটা বলার সুযোগ দেব না। আমি সাক্ষীকে বলবো আপনার অন্য কোনো কথা বলবেন না, শুধু হ্যাঁ বা না বলেন। যদি কালো পোশাক পরে ছিল বলবেন হ্যাঁ, যদি কালো পোশাক না পরে থাকে অন্য রঙের পোশাক পরে, জাস্ট আপনি বলবেন না। কি রঙের পোশাক পরেছিল এটা আপনার কাছ থেকে জানতে চাইনি। এটাই হচ্ছে আসাম মানে সাক্ষী বিব্রত অবস্থায় পড়ে যায়। এটি একটি সাধারণ প্রশ্ন এবং কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে না। আদালত এই ধরনের প্রশ্নের অনুমতি দেয়। তো এখানে আমি দুইটা উদাহরণ দিলাম এই কারণে, কারণ ইঙ্গিতবাহী প্রশ্ন বোঝার জন্য কোনটা ইঙ্গিতবাহী প্রশ্ন নয় এটাও বোঝা জরুরি। তাহলে পার্থক্য করতে পারবেন। এখন ছোট যদি একটা আমি ইঙ্গিতবাহী প্রশ্ন এবং ইঙ্গিতবাহী প্রশ্ন নয় পার্থক্য লিখুন, 2 নম্বর বা 3 নম্বরে দিয়ে দিলাম। উদাহরণ থেকে আইডিয়া নিয়ে উত্তর করতে পারবেন। জেরা ও জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করার বিধানাবলী আলোচনা করুন। সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যায় না, মানে লিডিং কোশ্চেন করা যাবে না, পারমিশন নাই। 142 ধারায় আছে, এই ধারায় উল্লেখ করা হয়েছে যে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে তবে একজন সাক্ষীর জবানবন্দি অর্থাৎ এক্সামিনেশন ইন চিফ ও পুনঃ জবানবন্দি অর্থাৎ রি এক্সামিনেশন গ্রহণকালে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা চলবে না। যেমন আজকে আমি আমার বাদীকে প্রশ্ন করলাম, বলেন তো এস এ খতিয়ান নাম্বার কত। এস এ খতিয়ান নাম্বার ছিল 40। এখন সে নিজেই বলল 40 নম্বর। এখন আমি তাকে যদি প্রশ্ন করি এস এ খতিয়ান নম্বর কি 40 ছিল, তখন তো অপরপক্ষের আইনজীবী যদি থাকে বলবে যে আপনি কেন বলে দিচ্ছেন, খতিয়ান নাম্বারটা তাকে বলতে দেন। অথবা এখানে অপরপক্ষের আইনজীবী না থাকলেও আহ, বিজ্ঞ আদালতই বলবেন আপনি কেন তাকে বলে দিচ্ছেন, 40 শব্দটা তার মুখ থেকে শুনবো, অর্থাৎ সে খতিয়ান নাম্বার বলতে পারছে কিনা। তাহলে আমি জবানবন্দিতে জাস্ট এতটুকু বলবো এসে খতিয়ান নাম্বার কি ছিল বলেন, তার মুখ থেকে শুনতে হবে। যখন আমি 40 শব্দটা বলে দেবো তার মানে লিডিং কোশ্চেন হয়ে গেল, সে হ্যাঁ বলবে অথবা না বলবে। তার মানে জবানবন্দিতে লিডিং কোশ্চেন করলে আসামি বিষয়টা জানে কিনা এইটার আর গ্রহণযোগ্যতা কমে যায়, তার মানে বোঝা যায় না। কারণ আইনজীবী তো দেখে দেখে বলছে, আর সাক্ষী তো আর দেখে বলতে পারছে না। তাই সাক্ষীকে তার জবানবন্দি নিজেই দিতে হবে। পুন জবানবন্দিতে অ্যাডভোকেট কিছুটা হেল্প করতে পারে সাজিয়ে বলার জন্য, কিন্তু পুরোটা বলে দিতে পারবে না। এছাড়া যে সকল বিষয় ভূমিকামূলক বা অবিসংবাদিত মানে যেটা বিবাদ নাই, মানে মেনে নিচ্ছে অপরপক্ষ, কিংবা পূর্বে পর্যাপ্তভাবে প্রমাণিত হয়েছে, অর্থাৎ অ্যাডমিটেড বা প্রুভড বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড গুলো, এটা কিন্তু এমসিকিউ নোটে খুব ভালোভাবে আছে এবং প্রশ্নও মেবি করেছিলাম বলে আদালত মনে করেন, সেই সকল বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে আদালত অনুমতি দিতে পারেন। তাহলে সাধারণত লিডিং কোশ্চেন জবানবন্দি পুন জবানবন্দিতে করা যাবে না, তবে ভূমিকামূলক মানে বিবাদ নাই বা অ্যাডমিটেড বা স্বীকৃত বিষয় বা প্রমাণিত বিষয়ে লিডিং কোশ্চেন করা যেতে পারে। উনি তো আপনার হাজবেন্ড, আপনাদের মধ্যে এত তারিখে বিয়ে হয়েছিল তাই না, এভাবে কিছুটা কথা বলা যেতে পারে। কারণ বিয়ের তারিখ জবানবন্দিতে লিখাই থাকে। যৌতুকের মামলায় যৌতুক কত তারিখে চেয়েছে, কোথায় চেয়েছে, কখন চেয়েছে, কে চেয়েছে, এই প্রশ্নগুলো লিডিং কোশ্চেনে আনা যাবে না। কিন্তু তারা যে হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে বিয়ে হয়েছে কত তারিখে, এইগুলো লিডিং কোশ্চেন করা যাবে, কারণ সেটা কাবিননামাতে লেখাই আছে, সেটা অ্যাডমিটেড ফ্যাক্ট। আসামি পক্ষ তো স্বীকার করে নিচ্ছে সেটা।
তবে মামলার বিষয়বস্তুই যদি হয় কাবিননামা, তাহলে আবার এটা লিডিং কোশ্চেন হয়ে যাবে, তখন আর সেটা করা যাবে না। তাহলে বুঝতে হবে বিচার্য বিষয়টাকে ইঙ্গিত করছে কিনা লিডিং কোশ্চেন দ্বারা, তাহলে সেটা জবানবন্দিতে বা পুন জবানবন্দিতে করা যাবে না। সাধারণত সাক্ষীকে আহ্বানকারী পক্ষ নিজ সাক্ষীর কাছে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন না, বলে দিলে তো হলেই হয়ে গেল, তাহলে আর তাকে প্রশ্ন করা কি আছে। অনেক সময় বলে, মানে অপরপক্ষের আইনজীবী বলে যে সাক্ষী বলার দরকার নাই, অ্যাডভোকেট সাহেব আপনি নিজেই বলেন, স্যার আপনার কথা অনুসারে লিখে নিক। এভাবে মজা করে আমিও বলি বাধা দেওয়ার জন্য, কারণ আমি একজন অল্প বয়সী অ্যাডভোকেট। সিনিয়রদেরকে মজা করে বলি, তখন কোর্ট এটাকে পজিটিভলি নেয়। কোর্টের মধ্যে মজা করতে পারতে হবে। আজকে যেমন একটা কোর্টে উনি হাসছিলেন, আমিও হাসছিলাম। একটা মাদক মামলায় জেরা করার সময় এখন আসামি নিজে স্বীকার করে ফেলছে। আসামি বলছে, স্যার আমার কাছে 10 লিটার ছিল না, চোলাই মধ্যে 1 লিটার ছিল, আমাকে 10 লিটারের মামলা দিয়ে দিয়েছে। তার মানে সে আংশিক স্বীকারও করে নিচ্ছে। তখন ম্যাজিস্ট্রেট হাসছে। আমি অবশ্য বাদী পক্ষে ছিলাম, মানে এপিপির কাজ করছিলাম আমি। তবে যদি বিরুদ্ধ পক্ষ আপত্তি না জানায় এবং আদালত অনুমতি দিলে জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ এবং পুন জবানবন্দি সময়েও ইঙ্গিতমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে। নিম্নলিখিত ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে কখন: জবানবন্দি এবং পুন জবানবন্দিতে। 5টা পয়েন্ট মনে রাখবেন। যে ইঙ্গিতবাহী প্রশ্ন ও তার উত্তর ভূমিকামূলক, একটু আগে যেটা জেনেছি, যে বিষয়টি নিয়ে কোনো প্রকার সন্দেহ বা বিতর্ক নেই, অর্থাৎ বিবাদমান না, অ্যাডমিটেড ফ্যাক্ট। ইঙ্গিতবাহী প্রশ্ন এমন প্রশ্ন যা সাক্ষীর স্মৃতিচরণে সহায়তা করবে, অর্থাৎ কত তারিখে বিয়ে হচ্ছে মনে রাখতে পারেনি, তারিখটা মনে করে দেওয়া। অশিক্ষিত মহিলা হলে বিয়ের তারিখ মনে রাখাটা অনেক সময় টাফ হয়ে যায়। কোনো কিছু শনাক্ত করে এমন ইঙ্গিতবাহী প্রশ্ন এবং পর্যাপ্ত রূপে প্রমাণিত হয়েছে, অর্থাৎ প্রুফ যেটা, সেটা নিয়ে লিডিং কোশ্চেন করা যেতেই পারে এই 5টা ক্ষেত্রে। কখন: জবানবন্দি এবং পুন জবানবন্দিতে। এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড রি এক্সামিনেশন। অনেক সময় চিফ বলে, এক্সামিনেশন ইন চিফ কে কোর্টে সংক্ষিপ্ত ভাবে চিফ বলা হয়। দেখবেন যে বলছে যে আপনি চিপ নেন, সঠিকভাবে চিপটা নেন ইওর অনার। তো এই চিপ মানে এক্সামিনেশন ইন চিপের সংক্ষিপ্ত রূপ। এবার ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যায়, জেরাই করা যায়, জেরার অস্ত্রই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। সাক্ষ্য আইনের 143 ধারা অনুসারে ক্রস এক্সামিনেশন বা জেরার সময় সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। অর্থাৎ জেরার সময় বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি ব্যতীতই, আদালতের অনুমতি নেওয়া লাগবে না, জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করাটাই হচ্ছে আর্ট। সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবে যখন জবানবন্দি গ্রহণের সময় সাধারণত কোনো একটি পক্ষ কর্তৃক আহুত সাক্ষী তার পক্ষেই সাক্ষ্য প্রদান করে থাকেন। সুতরাং সাক্ষীর উত্তর খণ্ডন করার জন্য বিরুদ্ধ পক্ষ জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো এখানে পলি আপু বলবেন, এই যে আহুত শব্দের অর্থ কি? আপনি লাইনে আছেন, আমি বুঝতে পারছি। জি আহুত জি। শব্দের অর্থ কি? আহত মানে যাকে ডেকে আনা হয়েছে, আহুত মানে আহ্বানকৃত। আহ্বান করেছে, আহ্বানকৃত। হ্যাঁ। জি জি আহ্বানকৃত মানে যাকে কল ইন করা হয়েছে, যাকে জি। তলব করা হয়েছে, মানে যেই সাক্ষীকে আহ্বান করা হয়েছে তাকে। বিশেষণ, সংক্ষিপ্ত একটা বিশেষণ হচ্ছে আহুত। শব্দের অর্থ বুঝতে না পারলেও আপনারা দয়া করে মেসেজ করবেন, স্যার এই শব্দটা ব্যবহার করছেন, বুঝতে পারলাম না। লজ্জার কিছু নাই, কারণ শব্দ বুঝতে না পারলে মনে রাখতে পারবেন না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। পলাপুর জ্ঞাতার্থে বলছি, এই দেখেন এখানে লিখে আছে, ব্যাখ্যা ও সমস্যামূলক প্রশ্ন লাইভ ক্লাস ও ক্লাস টেস্টের মাধ্যমে চর্চা করানো হবে এবং পরবর্তীতে প্রশ্নগুলোর উত্তর পিডিএফ আকারে প্রদান করা হবে। সাজেশনে আরো কিছু অতিরিক্ত প্রশ্ন যুক্ত করা হবে, নিশ্চয় প্রবলেমেটিক এবং ড্রাফটিং। প্রশ্নগুলোর উত্তর গাইড হতে পড়ে নিতে হবে। আমি কিছুটা হেল্প করব, যেগুলো বিগত সালের প্রশ্ন আমি বলে দেবো কোন গাইডে কোথায় আছে। সবগুলো গাইডে মেবি আছে, যদি আমি সাল উল্লেখ করে দিই, জুডিশিয়ালি এত সালের প্রশ্ন, যে কোনো গাইডে খুঁজে পাবেন। তাহলে খুব শীঘ্রই সকল বিষয়ের একটি নির্ভরযোগ্য সাজেশন পিডিএফ আকারে প্রদান করা হবে। এই এবং আইনের নাম ও কেস ল ইংরেজিতে লেখার পরামর্শ প্রদান করা হলো, এটা নোটে উল্লেখ করা আছে। তো এগুলো আমার প্ল্যানে আগে থেকে আছে। আশা করি এবার আমরা যেহেতু যথেষ্ট সময় পাচ্ছি, আমার যতটুকু জ্ঞান, যতটুকু নলেজ, অভিজ্ঞতা আমি নিংড়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের নিতে পারতে হবে এবং লেগে থাকতে হবে। যেমন দেখবেন যে
পলিয়াপুর একটা আহ, অবস্থান তৈরি হয়েছে, উনি খুব খারাপ রেজাল্ট করছেন না। ফার্স্ট একবার হচ্ছেন, সেকেন্ড হচ্ছেন, তার মানে উনি একটা পজিশনে আছেন, মানে একটা সেফ জোনে আছেন। প্রবলেমেটিক প্রশ্ন একটা ওনার ভুল হয়েছে, ওটা পেলে উনিও ফার্স্ট হয়ে যেতে পারতেন। 5 নম্বর পেলে ওনার নম্বরও একটা ভালো পজিশনে যেত। তো ওনার বুঝতে একটু সমস্যা হচ্ছে, প্র্যাকটিস করতে করতে যেটা হয়ে যাবে, চেষ্টা আছে অন্যদের। কথা আমি বলবো যে লেগে থাকতে হবে, প্রতিটা পরীক্ষা দিতে হবে। কম্পিটিশন অবশ্যই সবার জন্য ভালো। তো কম্পিটিশন, আমি চাই সবাই ভালো নম্বর করুক। আমি হার্ড প্রশ্ন করছি, এর থেকেও হার্ড প্রশ্ন করা যায়। এখনই অনেকে পাশ করতে পারছে না, অনেকে প্রবলেমেটিক প্রশ্নে জিরো পাচ্ছে। তো আমার কাজ আপনাকে সেই লেভেলে নিয়ে যাওয়া, ভাবতে হবে, পড়তে হবে। না পড়লে সেটা সম্ভব না। তো ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, বা ক্লাসটাকে আরো কিভাবে চমৎকার করা যায়, এটা নিয়ে কোনো যদি পরামর্শ থাকে লাইভ ক্লাসে বলেন, আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি বা আপনার পরামর্শ গ্রহণ করার চেষ্টা করছি। আর যদি কারো প্রশ্ন না থাকে, ক্লাসটি শেষ করে দিব। সাক্ষ্য আইনের উপরে আরো হয়তোবা 2টা টপিক আমি অ্যাড করব রিভিশন ক্লাসে। আমার মনে হচ্ছে যে আরো 2টা টপিক অ্যাড করা যেতে পারে। তবে এখান থেকেও কমন আসার মতো অনেকটা চলে আসছে। তবে আমি রিস্ক নিতে চাই না, একটু বেশি পড়াবো, কিন্তু যেন আপনারা এমন ভাবে রেডি করালাম যে টপিকে কমন পেলেন না, তাহলে কি লিখবেন। তা আমি 2টা টপিক আরো অ্যাড করতে পারি। এই কারণে আমি ছোট সাবজেক্টগুলো দ্রুত শেষ করে ফেললাম। বড় 2টা সাবজেক্ট আমি রাখছি, সিপিসি, সিআরপিসি। এটা শুরু করার আগে এগুলো একটু রিভিশন করব, তারপরে একটু কড়াকড়ি নিয়ম নিয়ে আসবো। কিছু স্টুডেন্ট হয়তো বা বাদ পড়ে যাবে, নিয়মিত পরীক্ষা না দেওয়ার কারণে অ্যাডমিশন ক্যান্সেল করে দেবো কিছু স্টুডেন্ট। তারপরে আমি যারা নিয়মিত পরীক্ষা দেয় তাদেরকে নিয়ে উঠে পড়ে লাগবো, মানে তাদের সবাইকে পাশ করাতে হবে এই মনোমানসিকতা নিয়ে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, সেহেতু আজকের লাইভ ক্লাসটি